তো যারা পরীক্ষা দিছো তারা তো উত্তরপত্র পেয়ে গেছো, মানে এটা পেয়ে গেছো, এবং তুমি যে পরীক্ষা দিছো সেটাও সেটাও মনে হয় তোমাদের এতক্ষণে মেইলে যাওয়ার কথা। যাদের মেইলটা ঠিক আছে তারা পাবা, আর যাদের মেইল অ্যাড্রেসটা ঠিক নাই তারা পাবা না। আর আমরা এখন সবাই ডিপ্লোমা পাস করছি, আমাদের একটা মেইল অ্যাড্রেস আমরা কেন ব্যবহার করতে পারি না এখনো? মেইল অ্যাড্রেস অবশ্যই যদি না থাকে তৈরি করে নিবা একটা, এবং পার্মানেন্ট অ্যাড্রেস তৈরি করে নিবা মেইল অ্যাড্রেস। এবং মেইল অ্যাড্রেস খুবই ভালো উপকারে আসে। আচ্ছা, আমার নেটওয়ার্কটা একটু আনস্টেবল, কথা যদি না বোঝা যায় তাহলে অবশ্যই আমাকে জানাবা। তো আমি এগুলো বলতেছি না, যেখানে তোমরা ভুল করতে পারো সেগুলো দেখাবো একটু। এইখানে আমি দেখাবো। এখানে আমাদের আউটপুট নির্ণয় করতে বলছে যে হোয়াট ইজ দ্য আউটপুট অফ সি প্রোগ্রাম। আউটপুট কি সি প্রোগ্রামটার? এখন এখানে 41 আসে, 41 তো আসলে না, 41 না অন্য জিনিস আছে, সেটাই আমরা দেখবো আসলে 41 আসে না কি আসে। তো এখানে এই লাইন আমাদের কি করছে, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে। এখানে কি আছে, আমাদের শূন্য আছে। এখন এ এর ভিতরে অ্যাসাইন হবে, কি অ্যাসাইন হবে? প্রিন্ট এফ, একটা বিল্ট ইন ফাংশন। তো আমরা যখন প্রোগ্রামটা করে আসছিলাম রিকার্সিভ ফাংশন অথবা ফাং উইথ রিটার্ন উইথ আর্গুমেন্ট, এই টাইপের যখন ফাংশন দেখে আসছিলাম, ফর এক্সাম্পল আমরা কি দেখছিলাম ওখানে, আমরা দেখে আসছিলাম হচ্ছে যোগের প্রোগ্রাম না। মনে করো আমরা এখানে সাম দিয়ে এখানে, আচ্ছা এখানে রেজাল্ট লিখতাম, সরি এখানে ধরো রেজাল্ট লিখছি, লেখার পরে এখানে সাম দিয়ে দুইটা ভ্যালু পাস করে দিছিলাম, এ অ্যান্ড বি। তাই তো ও এখানে আসলে আমাদের কি রিটার্ন দিত, এই এইটুকের পরিবর্তে আমাদের একটা কোনো না কোনো একটা ভ্যালু রিটার্ন দিত। যে কোনো একটা ভ্যালু হইতে পারে, ধরো এ আর বি, 5 আর 5 10, অথবা 6 আর 4 10, একটা ভ্যালু রিটার্ন দিচ্ছে। তো এখানেও কিন্তু ভালো করে খেয়াল করো, প্রিন্ট এফ হচ্ছে আমাদের কি একটা বিল্ট ইন ফাংশন, তো এই ফাংশনটাও কিছু না কিছু রিটার্ন দিবে। এবং এই ফাংশনটা যেইটাই রিটার্ন দেখ না কেন সেটা কোথায় অ্যাসাইন হবে, এ এর ভিতরে অ্যাসাইন হবে। এখন তোমরা এখানে দুইটা জিনিস খেয়াল করবা, আসলে আমি এই টাইপের করাই নেই, কিন্তু তোমাদের ধরা ধরা এটা উচিত ছিল, বোঝা উচিত ছিল। তোমরা ভেঙে ভেঙে দেখবা, একবারে না পারলে ভাঙবা, ভেঙে ভেঙে কাজ করবা। এইটুকু অংশ বাদ, এইটুকু অংশ বাদ থাকলে তাহলে প্রিন্ট এফ ডাবল কোটেশনের ভিতরে 4 দেয়া আছে। তো আমরা জানি প্রিন্ট এফ দিয়ে আউটপুটে দেখানো যায়, সেটা কোনো মেসেজ হোক অথবা কোনো ভেরিয়েবলের ভ্যালু হোক। তো এখানে আমরা দেখতেছি ওয়ান কাইন্ড অফ মেসেজ, মেসেজকে দেখাবে। এ কি মেসেজকে দেখাবে, ডাবল কোটেশনের ভিতরে যা আছে তাই। তো আমাদের এখানে কার্সর অবস্থান করতেছে সে 1, সরি সে 4 দেখাই দিবে। তো এখন এখন এইটুকের কাজ কি, এটা এটা হচ্ছে এক ধরনের ফাংশন। এই ফাংশনটা রিটার্ন দিবে, কত রিটার্ন দিবে? এই ফাংশনটা বেসিক্যালি এটা হচ্ছে আমাদের বিল্ট ইন ফাংশন, এখানে আমাদের 1 রিটার্ন দিবে। কেন 1 রিটার্ন দিবে? এটা বাই ডিফল্ট একটা 1 রিটার্ন দিবে, যদি একটা আমাদের থাকে তাহলে একটা থাকলে একটা 1 রিটার্ন দেয়। এই তো, এই 1টা এখন কোথায় অ্যাসাইন হবে, এ এর ভিতরে অ্যাসাইন হবে। আগে ছিল শূন্য আগের লাইনে, এখন হয়ে যাবে 1। এবার এখানে এসে আবার একটা প্রিন্ট এফ দেখতেছি, আমরা প্রিন্ট এফ এর ভিতরে কি দিচ্ছি, একটা ভেরিয়েবলের ভ্যালুকে আউটপুটে দেখানোর জন্য একটা ফরম্যাট স্পেসিফায়ার দিছি। এখন কোন ভেরিয়েবল? এ নামক ভেরিয়েবল। তো এতে কত আছে আমাদের এখন? 1 আছে। এই 1টা কোথায় বসবে? এই ঠিক 4 এর 1। এখন যদি কেউ 41 বলো তাহলে কিন্তু ভুল হবে, 4 হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের ভ্যালু, আর 1 হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু। কিন্তু আমরা স্বাভাবিক করতে যেহেতু ডেসিমেল নিয়ে সবসময় বেশি পড়ে থাকি, এই জন্য আমরা দেখতেছি 41, আসলে 41 না, 41। এভাবে আসলে আমাদের এই অ্যান্সারটা আসে। তো এখানে কারো কোনো সমস্যা আছে? মেসেজ করতেছো কে? কার? আচ্ছা, সবাই কি লগ ইন করতে পারছে স্যার কি? একজন ওই স্যার খুঁজে পাচ্ছেন না তো।
তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো শুনতে পাচ্ছ তো, তাহলে তো আর সমস্যা নাই। জি, শুনতে পাচ্ছি স্যার। স্যার শোনা যাচ্ছে ক্লিয়ার? তো এটা কি তোমরা পারছিলা? পারা স্যার দরকার। এইমাত্র জয়েন করলাম, আবার একটু বলেন স্যার। এতক্ষণ ধরে কি করলা তাহলে? একটু আগে আসবো না? আজকে শেষ করে দিব একটু দ্রুত। আচ্ছা ঠিক আছে, আবার বোঝাচ্ছি। কয়জন আসছে এখন? 11 জন। ঠিক আছে, আমরা 11 জনেই থাকি এখানে। আমরা দেখে আসছি যে বিল্ট ইন ফাংশন আর ইউজার ডিফারেন্ট ফাংশন আমরা দেখে আসছি। আমরা ইউজার ডিফারেন্ট ফাংশন মনে করো ফাংশন কলিং এর সময় রিটার্ন উইথ রিটার্ন যদি থাকে, তাহলে রেজাল্ট নামক কোনো একটা ভ্যালু দিয়ে আমরা এই ফাংশনটাকে কল করি। ধরে নিলাম ফাংশনটা হচ্ছে সাম। এখানে আমরা দুইটা ভ্যালু পাস করে দিই আর্গুমেন্ট হিসাবে এ আর বি। তখন এই এই আর ই এস, এই রেজাল্ট, ধরো আর ই এস দ্বারা রেজাল্ট বোঝাচ্ছি, এই রেজাল্টের মধ্যে কি থাকে? আসলে একটা ভ্যালু থাকে। ঠিক তেমনি যখন আমাদের বিল্ট ইন ফাংশন আসবে, বিল্ট ইন ফাংশনের ভিতরেও সে ভ্যালু রিটার্ন করবে। কি রিটার্ন করবে? একও রিটার্ন করতে পারে, দুইও রিটার্ন করতে পারে, তিনও রিটার্ন করতে পারে। যদি এর ভিতরে তিনটা, এরকম যদি দেখো যে দুইটা ভ্যালু আছে, তাহলে সে দুইটা রিটার্ন করবে। এটা কম্পাইলার ভেদে কিন্তু, এগুলো কিন্তু খেয়াল রাখবে, এগুলো খুব ট্রিকি কোশ্চেন। তুমি পড়ে গেছো, দিয়ে আসবা, দেখবে যে অ্যান্সার মিলতেছে না, ভয় পাওয়ার কিছু নেই। তুমি তোমার লজিক অনুযায়ী দিয়ে আসবা, দেখবে যে রাইট হয়ে যাবে। এমনও টিচার আছে যে এমন কোশ্চেন দিবে যে এই কোশ্চেনের অ্যান্সারটা অনেক ভাবে করা যায়, অনেক রকম ভাবে অ্যান্সারটা আসতে পারে। যেমন আমাদের ক্লাস, আমাদের ইয়েতে একজন টিচার ছিলেন, 4-5 ভাবে প্রোগ্রামগুলো করানো যায় বা অ্যান্সারটা নিয়ে আসা যায়। তো কারোটা কারোর সাথে মিলে না, মানে গ্রুপিং হয় আর কি। ধরো 3-4 জনের একটা একটা অ্যান্সার আসছে, আরেকজনের একটা অ্যান্সার আসছে, কিন্তু যখন আমাদের রেজাল্ট দিত, খাতা কেটে যখন মার্কিং, ক্লাস টেস্টের মার্কগুলো দেখাইতো, তখন সবাই আমরা ফুল মার্কসে পাইতাম। 15-এর মধ্যে যদি একটা কোশ্চেন দিত, তাহলে কেউ 12 পাইতো, কেউ 13 পাইতো, মানে 10-এর উপরে সবাই পাইতো। মানে এমন এমন সিস্টেমে কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়া লাগতো, যাতে ফ্র্যাকশন মার্ক থাকতো এবং পর্শন ভিত্তিক মার্ক থাকতো, এবং বিভিন্নভাবে ক্যালকুলেশন করা যেত। তো ঠিক তেমনি তোমরা এখানে বেসিকটা জানবা, মানে মূল যেটা জানা দরকার তুমি সেটা জানবা। এখন তোমার কম্পাইলার সেটা আউটপুট দেখ আর না দেখ, তুমি ওইভাবে রেজাল্ট দিয়ে আসবা, ইনশাল্লাহ হয়ে যাবে। তা এখন এখানে আমি যেটা বলতেছি যে ধরে নাও এইটুকু আমাদের নাই, এইটুকু না থাকলে কি হয়, আমাদেরকে আউটপুটে দেখাইতে বলতেছে। কত দেখাবো আউটপুটে? একটা মেসেজ দেখাবো। সেই মেসেজটা কি? আসলে একটা ফোর। ফোর কিন্তু ইন্টিজার সংখ্যা না, জাস্ট একটা ক্যারেক্টার টাইপের একটা সংখ্যা। ক্যারেক্টার টাইপ বললেও ভুল হবে। ধরো একটা মেসেজ আমরা প্রিন্ট এর মাধ্যমে একটা মেসেজ দিই না, সেই মেসেজটা একটা ব্লাঙ্ক হতে পারে, একটা অক্ষর হতে পারে, আমি প্রথম দিনে পড়াই আসছি রে সেগুলো। তো এটা তো ওয়ানও হতে পারে, কি সমস্যা? ওয়ানও তো হতে পারে, একটা ক্যারেক্টার তো। তো সেই আউটপুট এটা দেখাই দিবে, এবং এর পরিবর্তে কি হয়ে যাবে, আসলে এই প্রিন্টএফ ফাংশনটা একটা কিছু রিটার্ন দেয়। এই রিটার্নটা কত দেয়? আসলে এইটা ওয়ান দিবে এখানে। সেই ওয়ানটা কোথায় অ্যাসাইন হবে? এই এর ভিতরে অ্যাসাইন হবে। এবার পরের লাইনে এসে কি করবে, আবার আউটপুটে দেখাবে কাকে, এ এর ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা। তো এ এর ভিতরে কত আছে এখন এই লাইনে? এখানে ছিল 0, এখানে হয়ে যাবে, এই ফাংশনটা রিটার্ন দিবে ওয়ান। এই ওয়ানটা কোথায় যাবে? এর মধ্যে যাবে। আমরা এখানে লিখছি না, এরকম লিখছিলাম তো, এই ওয়ানটা এর মধ্যে আসবে। আর সেই ওয়ানটাকে আমরা এখন এখানে আউটপুটে দেখাই দিব। তাহলে আসলে আমাদের এই কাজটাও শেষ হয়ে যাবে, এরপরে রিটার্ন 0, এবং এই প্রোগ্রামটা শেষ। ততক্ষণে কিন্তু আমরা 41 পেয়ে গেছি। আসলে 41 না, এটা হচ্ছে 4 আর 1। 4 হচ্ছে একটা স্ট্রিং টাইপ বলতে পারো, অথবা ক্যারেক্টার টাইপ বলতে পারো। আর ওয়ানটা হচ্ছে আমাদের আসলে ইন্টিজার টাইপ। কিন্তু আমরা যেহেতু অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমরা এটাকে 41 বলতেছি। 41 বললে কিন্তু ভুল হবে, বলতে হবে 41। এটাই হচ্ছে অ্যান্সার আমাদের এই কোশ্চেনটা। স্যার ওয়ানটা কি আসলে স্যার প্রিন্টএফ ফাংশনের রিটার্ন হিসাবে? এই যে এইটুকু, হ্যাঁ, এইটুকু, এইটুকুর পরিবর্তে। আমরা তো স্যার অন্য সময় প্রিন্টএফ দিয়ে প্রিন্টএফ ফাংশন দিয়ে হ্যাঁ প্রিন্ট করি, ধরবা, তখন তো এবার ওই স্যার রিটার্ন এবার ওই প্রিন্টএফ রিটার্ন ওয়ান আসে না। এখানে ক্যাচ করবা। এখানে একটা ভেরিয়েবল দিয়ে ক্যাচ করবা। ক্যাচ করো, ধরো না তো। মানে আমরা যখন বলি যে দুইটা ভেরিয়েবলের ভ্যালু ইনপুট গ্রহণ করে আউটপুটে দেখাই দিছি, প্রিন্টএফ %d_a, তো এর সামনে কি কোনো ভেরিয়েবল দিয়ে আমরা কি এটাকে অ্যাসাইন করি? না স্যার। আউটপুটে যখন আমরা দেখাই তখন তো অ্যাসাইন করি না। তো তোমরা এবার বাসায় করবা এটা।
করে ওই ভেরিয়েবলটাকে পরে আউটপুটে দেখাই দিবা। ঠিক আছে? তখন কি স্যার প্রতিটা ভ্যালুর সাথে আমার 1 চলেই আসবে? না, আমি ওয়ান যখন না, এটা এখানে এই ধরবো প্যারামিটারের উপরে ডিপেন্ড করে ভ্যালু চেঞ্জ হবে। তুমি মনে হয় পরে আসছো মনে হয়। এখানে যদি প্যারামিটার একটা থাকে তাহলে 1 রিটার্ন দিবে, এখানে যদি দুইটা থাকে তাহলে 2 রিটার্ন দিবে। যে যে কটা প্যারামিটার থাকবে ও সেম ভ্যালু রিটার্ন করবে, দুইটা থাকলে দুইটা, এখানে তিনটা কয়টা, থাকলে এখানে তিনটা, একটা কয়টা থাকলে আমরা একটা। দেখাচ্ছি, এখানে এটা একটা ফাংশন না, ওয়ান কাইন্ড অফ ফাংশন। এখন এই ফাংশনের ভিতরে এখানে আমরা কয়টা ভ্যালু দেখাচ্ছি? একটা, এখন 1 একটা রিটার্ন ভ্যালু। দিচ্ছে। কিন্তু এগুলো কিন্তু কম্পাইলার ভেদে চেঞ্জ হয়, কিন্তু নিয়ম কিন্তু এটা, যে একটা থাকলে একটা 1 রিটার্ন দিবে, দুইটা থাকলে 2 রিটার্ন দিবে, তিনটা যদি ভ্যালু তুমি আউটপুটে দেখাও তাহলে তিনটা মানে 3 রিটার্ন দিবে। এবং এই রিটার্নটা যদি তুমি কোনো ভেরিয়েবলে ধরো তাহলে সেই ভেরিয়েবলে অ্যাসাইন হবে। আমরা সাধারণত ধরি না, এই জন্য আমরা এটা বুঝিও না, কিন্তু এই প্রোগ্রামটাতে ধরতে হবে, সেইভাবেই এই কোডটা দেয়া। ঠিক আছে? সহজ জিনিস, খুব জি স্যার। কঠিন ভাবে চিন্তা করবো না। কঠিন ভাবে চিন্তা করলে খুব সময় নিবে অনেক, আবার মাথা এলোমেলো হয়ে যাবে। এগুলো আমরা অলমোস্ট জানি, এই ফাংশনের কাজ করছি না, আমরা ফাংশন দিয়ে অ্যাসাইন করছি না, শুধু তোমাকে লজিকটা জানতে হবে যে এটা এই কারণে আসছে। আমরা কিন্তু এখানে কোন কোডটা জানি না, সব কোডটাই জানি, কিন্তু কিভাবে আসছে শুধু এইটুকু জানতে হবে। আচ্ছা, এখন এই কোডটা পারছো মোটামুটি অনেকেই। তারপরে এটা আমি আমি কিন্তু সবগুলো বর্ণনা দিব না আর কি, যেগুলো একটু কঠিন আছে সেগুলো বর্ণনা দিচ্ছি, বাকিগুলো তোমরা দেখবা। তোমরা তো দেখো নাই, আসলে দেখা উচিত ছিল তোমাদের। আচ্ছা, আমি একটু মেসেজ দেখি, মেসেজ আমাদের কেউ কিছু বলছে। কি বলছে? জিআরপি তোমরা কি দেখতেছো খুব? স্যার এখানে নাম্বার নিয়ে একটা প্রবলেম হয়েছে, তো ওটা নিয়ে কথা বলতে তোমার। নাম্বার? জি স্যার, ওই মানে কিছু কপি করা হয়েছে না, কোশ্চেন করছে, মানে কপি কোড, ওটা নাম্বার দেওয়া হয় না, উনি নাম্বার চাইছে এটা নিয়ে। ও আচ্ছা, নাম্বার চাচ্ছে। আচ্ছা, সেটা তো আমি বলছি শুরুতেই যে যাদের যাদের কি বলে এটাকে, অ্যান্সার শিট তোমরা যে দিছো, যে তোমরা যে পরীক্ষাটার যে অ্যান্সার অ্যান্সার লিখছো না, সেটা শেয়ার দাও। আমি তো তোমাদের মাল্টিপল শেয়ার দিছি, তো মাল্টিপল পার্টিসিপেন্ট সিমুলটেনিয়াসলি ক্যান শেয়ার, এখানে দেয়া আছে। তো তোমরা শেয়ার দিয়ে বলো যে আমি এইটাতে মার্কস পাই নাই স্যার, কেন মার্কস পাইনি সেটা আমি বুঝাই দিব এখন। তো তোমরা যদি না বলো তাহলে তো হবে না, এটা বলো, আমি দেখাই দিচ্ছি যে কেন মার্কস আসতেছে না তোমাদের। আচ্ছা, এখন আমরা এই এই কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা তো সহজ মোটামুটি, ইফ ইলস দিয়ে কাজ করতেছে। এখানে কি আমাদের শর্ট হ্যান্ড ইউজ করতেছে, এইটুকু একটু জিনিস খেয়াল রাখতে হবে। শর্ট হ্যান্ড, এক্স প্লাস ইকুয়াল ফর এক্সাম্পল 10, এটাকে কিভাবে লেখা যাবে? 10 প্লাস এক্স, এভাবে কিন্তু লেখা যায়। তোমাদের কি মনে আছে কিনা জানি না আমি। তো আমরা এখন দেখবো যে আউটপুট কিভাবে 10 আসে এখানে, এই আউটপুটটা কিভাবে 10 আসে। আর যারা ওই কোড, এগুলো তো আসলে অনেকেই তোমরা সার্চ দিয়ে নিয়ে আসছো, আমরা তো একটু চেঞ্জ করে দিছি, তো এই জন্য তোমাদের অনেকের মার্কস দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি এগুলো আমার এগুলো এখন দেখো, তাহলে বুঝবা যে কেন মার্কস দেওয়া হয়নি। এখানে এক্স, এক্স এর ভিতরে আমরা এখন একটা গার্বেজ ভ্যালু পাবো, ধরে নিলাম এটা একটা ব্লাঙ্ক, কোনো ভ্যালু নাই। এরপরে এক্স এর ভিতরে এই লাইনে আমরা অ্যাসাইন করলাম হচ্ছে 10। এবার এসে দেখতেছি নতুন মানে আর এক ধরনের স্টেটমেন্ট, যেটাকে আমরা বলতেছি কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ ইলস ইফ, মানে এলস ইফ স্টেটমেন্ট, অর্থাৎ মোর দেন দুইয়ের বেশি কন্ডিশন আছে, এই জন্য এটাকে আমরা বলতেছি এলস ইফ বা ইলস ইফ কন্ডিশন। একটা যদি থাকতো তাহলে ইফ, দুইটা থাকলে বলতাম ইলস ইফ, ইফ ইলস, আর একাধিক থাকলে, দুইয়ের অধিক থাকলে ইলস ইফ বলতেছি। তো ইফ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে শুধু ইফ এর অধীনে এই লাইনটাই এক্সিকিউট হবে। আমি বলছিলাম যে যদি একটা লাইন এক্সিকিউট হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার হয় না, না দিলেও কাজ করে, একুরেট কাজ করে। এখন যদি ইফ কন্ডিশনটা ফলস হয় তাহলে পরের এই কন্ডিশনটা চেক করবে, এটা মোটামুটি তোমরা জানোই এগুলো। তাহলে এখন দেখো এক্স এর মানটা 10-এর থেকে বড় না,
তাহলে আমাদের এই লাইনটার এক্সিকিউট হবে না, না হয়ে কোথায় আসবে, এখানে আসবে। এখন এখানে কি বলছে, এক্স এর মানটা 10, এটা কত আসলে আমাদের শূন্য না, এটা মেবি এটা 10 হবে আর কি, এটা 10 হবে সম্ভবত। তো 10 হলো হবে, না এটা স্যার, 0 হবে। 10 হলে স্যার রেজাল্ট 20 হয়ে যাবে। আচ্ছা আমরা দেখি 10 হয় কিনা, এটা আমরা একটু 10 দিয়ে দেখি আগে। 10-এর থেকে বেশি অথবা 10-এর সমান এক্স এর একটা ভ্যালু। সত্য হয় সমান। হ্যাঁ, তো সমান হলে কি এটা আমাদের ট্রু হয়ে গেল না? তাহলে স্যার, এটা যদি এটার ভিতরে এটা যাবে, যদি লুপের ট্রু ভিতরে, হয় তাহলে এই লাইনটা এই এক্সিকিউট হবে। কন্ডিশনের ভিতরে যাবে। জি স্যার। আর এই বাকি এই লাইনগুলো কি আর এক্সিকিউট হবে? না স্যার। এই লাইনগুলো এক্সিকিউট হওয়ার কোনো চান্সই নেই। তাহলে এখানে আমরা একটু খেয়াল করি, এখানে এখন এই জিনিসটা এখানে কত ছিল, এক্স প্লাস 10 প্লাস ডাবল ইকুয়াল 0। 00 না? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা কি করব, 00-এর সাথে, সরি এটা কিন্তু ইকুয়াল, 00 বা সিঙ্গেল জিরো কোনো ব্যাপার না, এটা যদি দশমিক থাকে তাহলে দশমিক থাকলো, যেহেতু এখানে আমরা ইন্টিজার নিচ্ছি, ইন্টিজার আর কাউন্ট করবে না সে। তো আমরা এটা ধরে নিলাম দুইটাই জিরো আর কি, একটা জিরো বসাই নিলাম এখন। নেওয়ার পরে এক্স, এক্স এর ভ্যালু কত আছে আমাদের এখন, 10 আছে। তাহলে যোগ করলে কত হয়ে যাবে এখন, 10 হবে। আর এই লাইনগুলো তো আর এক্সিকিউট হলো না, হবে? হবে না তো। না হওয়ার পরে এখন এই প্রিন্ট এফে আসবে, এখানে এসে বলতেছে আউটপুটে দেখাও। কিভাবে বুঝলাম, এই প্রিন্ট এফ স্টেটমেন্টের মাধ্যমে। তো আমরা জানি আউটপুটে মেসেজও দেখানো যায়, ক্যারেক্টারও দেখানো যায়, ফাঁকা একটা হোয়াইট স্পেসও দেখানো যায়, অথবা কোনো ভেরিয়েবলের ভ্যালুকেও দেখানো যায়। তো আমরা এখানে দেখতেছি একটা ভেরিয়েবলের ভ্যালু, কেন, ফরম্যাট স্পেসিফায়ার এই জন্য। এখন আমরা দেখবো এটা কোন ভেরিয়েবলের ভ্যালু, এক্স নামক ভেরিয়েবলের ভ্যালু। তো এক্স এর ভিতরে কত আছে আমাদের, 10 আছে। তাহলে 10। এখানে আমাদের 10 দেখাই দিবে। দেখানোর পরে কিন্তু কাজ শেষ হয়নি কিন্তু এখনো। এরপরে দেখো কিন্তু আবার কিন্তু এই ব্যাকস্ল্যাশ এন আছে, কারণ আমরা তো এখনো ডাবল কোটেশন পাই নাই। তখন আমার কার্সারটা জি কিন্তু স্যার। এখানে আসবে। আসলে একুরেট যদি তুমি অ্যান্সার বলো তাহলে তোমাকে এভাবে দেখাইতে হবে খাতায়, তাহলে একজন টিচার একদম একুরেট বুঝবে যে না ছেলেটা বুঝছে। আর যদি তুমি 10 দাও, হয়তো টিচার একজন মায়া করে তোমাকে মার্কস দিতে পারে, আবার নাও দিতে পারে। যদি টেরা টেরা টাইপের টিচার হয় তাহলে কিন্তু নাও দিতে পারে, ও বলবে যে আমি কি এটা তোমাকে এমনি এমনি দিছি। কিন্তু আমরা তো ওটা কিছুই মনে করতেছি না, মনে করো ওখানে স্যার একটা প্রিন্ট হবে। হ্যাঁ, আমরা তো মনে করতেছি এটা আর কিছুই না, নিউ লাইন আর কি। কিন্তু তোমাকে কিন্তু নিয়ম হচ্ছে এইভাবে দেখাই দিতে হবে। আউটপুটের পরে তোমাকে বলতে হবে যে এই কার্সারটা নিউ লাইনে অবস্থান করতেছে। এটা হলো তোমার একুরেট একুরেট অ্যান্সার। আর যদি তুমি 10 দাও, হ্যাঁ টিচার এখন যদি মনে করে যে না, আচ্ছা ঠিক আছে দিয়ে দেই ফুল মার্কস, তাহলে ফুল মার্কস দিবে। এখানে যদি 3 থাকে স্যার, 3। আমরা যখন হাতে লিখবো স্যার, এই যে নিউ লাইনটা কিভাবে দেখাবো, যে একটা স্পেস থাকে নিউ লাইন, এরো দিলে হয়ে যাবে? হ্যাঁ, এটা জাস্ট এইভাবে 10 দিবা, 10 দেওয়ার পরে এইখানে একটা অ্যারো দিবা, শেষ। এইটাই তো বলতেছি। আর যদি তুমি আউটপুট ঠিক স্যার এই আমার মতো এইভাবে দেখাইতে পারো, ঠিক এইভাবেই দিবা। তোমাদের এত কনফিউশন কেন? কোনো কনফিউশন রাখবা না, একদম খুব আত্মবিশ্বাসী থাকবা। এখানে 10 দেখাই দিছো, দেখানোর পরে এখানে কার্সার আসছে, শেষ। একদম ফুল মার্কস পাবা এখানে, ফুল। শুধু যদি 10 স্যার দেখাও, ওখানে যদি না না দেওয়া থাকে তাহলে সমস্যা হবে স্যার। ওই যে বললাম, টিচার যদি মনে করে যে আমি একে ফুল মার্কস দিব না, তাহলে কিছুই করার নাই তোমার। আর যদি টিচার মনে করো টিচার এটা ভুলে দিয়ে দিছে, এটা ভুলে দিয়ে দিছে, টিচার জানে যে 10ই হবে। টিচার কত জানে, 10ই হবে। কিন্তু টাইপিং মিস্টেক আকারে মনে করো ব্যাকস্ল্যাশ এন আসছে। এখন তুমি যদি এটা দাও, টিচার কিন্তু ধরে নিছে কিন্তু 10ই হবে, তখন সে এখানে আসার পরে কাটতে গিয়ে তার মনে পড়বে যে কি ব্যাপারে ছেলেটা কেন এরকম করলো। তখন সে আবার এখানে তাকাবে, তাকানোর পরে দেখবে যে ও আসলে তো তাই, এখানে ব্যাকস্ল্যাশ এন আছে, তার মানে এটা ঠিক আছে। এই জন্য তখন তুমি ফুল মার্কস পাবা। তখন দুই ধরনের অ্যান্সারই ফুল মার্কস হবে, এটাও অ্যান্সারে ফুল মার্কস হবে, এটাও ফুল মার্কস হবে। আর একটা টিচার যদি জেনে বুঝে শুনে যদি তোমাকে এখানে নিউ লাইনটা দিয়ে রাখে, তাহলে ওই টিচার কিন্তু তোমাকে শুধু 10 যদি তুমি যদি লেখো, এখানে তোমাকে ফুল মার্কস দিতেও পারে, নাও দিতে পারে, যদি টিচারটা বুঝে শুনে দেয় এটা। বুঝতে পারছো? এখন মনে করো এখানে ব্যাকস্ল্যাশ এন না দিয়ে, ফর এক্সাম্পল এখানে ব্যাকস্ল্যাশ এন না দিয়ে এই এন এর পরিবর্তে এক্সক্লামেটরি সেন্টেন্সের যে আশ্চর্যবোধক চিহ্ন আছে সেই চিহ্নটা দিল, এখন কি করবা?
তখন তো তোমরা অনেকেই মনে করবা যে এটা তো ব্যাকস্ল্যাশ এন হতো, না হয়ে আমাদেরকে আশ্চর্যবোধক একটা চিহ্ন দিছে, তখন তো তোমরা অনেকে 10 দিয়ে বের হয়ে আসবে। স্যার ওই চিহ্নটা তো হবে স্যার আগে। হ্যাঁ, তখন তাহলে এখন তুমি বলো ওই চিহ্ন যদি হয় তাহলে ব্যাকস্ল্যাশ এন এর চিহ্ন কেন তুমি দিবা না? ব্যাকস্ল্যাশ এন এর যে কাজটা সেই কাজটা কেন তুমি করবা না? যদি তুমি এই চিহ্নটার কাজ করো তাহলে ব্যাকস্ল্যাশ এন এর কাজ কেন করবা না? না করে কেন চলে আসবা? শুধু 10 লিখলে হবে? অ্যাকুরেট মানে করতে গেলে সম্পূর্ণটাই ফলো করে দিয়ে আসতে হবে। হ্যাঁ, ওই জন্য তুমি এটা একটু খেয়াল রাখবে। তোমাদের যদি কোনো কারণে মিস হয়ে যায়, ভয় পাওয়ার কিছু নাই, ওটা তো আর তোমাকে একদম জিরো করে দিবে না। কিছু মার্কস হয়তো বা সামান্য একটু কমাইতে পারে, 0.5 মার্কস কমাইতেও পারে, নাও কমাইতে পারে। টিচার মনে করতে পারে আরো তো দরকার কি, ওটা তো দেখানোর দরকারই নেই। এটা ডিপেন্ড করবে টিচারের উপরে। আর টিচার যদি ধরেই নেয় যে না এটা 10ই হবে, তাহলে যারা 10 লিখবে তাদেরটাও রাইট দিবে, তোমারটাও রাইট দিবে। আচ্ছা, এই এই এইখানে কেউ লিখছো যে মার্কস পাও না, এরকম কেউ আসো? না স্যার, এটা হয়েছে আমাদের। হ্যাঁ, যাদের হয় নাই তারা বলবো আমাকে, যা ওই যে মেসেজ করতেছো যারা, তারা বলো আর কি, যে যাদের কোনো সমস্যা নাই, এখানে তো আমরা শিখবো, শেখার জন্যই তো আসছি। আমিও তো শিখি আসলে, স্যার আমি পড়াই কেন, আমি আমিও স্যার তো স্যার শিখি। আমি এই যে বড় প্রোগ্রামে স্যার বড় সংখ্যা নির্ণয়ের যে প্রোগ্রামটা আমি এরে একবার ইনপুট নিয়ে নিয়েছিলাম, বাট এই কারণে কি আমারে ওইটাই জিরো দিছে। কোনটা? আচ্ছা আসি আমি, তুমি বলো ওইটা কোনটা সেটা। ঠিক আছে স্যার, এর দিয়ে স্যার বড় যে প্রোগ্রাম স্যার দুইটা প্রোগ্রাম করতে দিছিল। আচ্ছা স্যার সেটা তো নিচে 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 আসতেছি, আমি এই সলিউশন দিয়ে আসতেছি, দেখি যদি মার্কস পাও তাহলে অবশ্যই পাবা। এখানে আমি দেখছি যে, আচ্ছা তুমি তোমার ইয়েটা শেয়ার করে দিবা, তোমার অ্যান্সারটা। এখানে এখানে আমি দেখলাম যে একদম লিখছো হচ্ছে কত, 1000 না কত, 4000 এই জাতীয় সামথিং একটা কিছু লিখছো, কিন্তু তোমাকে কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট কোড? ইকুইভ্যালেন্ট মানে এক সমতুল্য কোড হবে সেম কার? কোডটাই হবে হ্যাঁ, মানে হোয়াইলের ক্ষেত্রে। সমতুল্য কোড হবে, সেম কোড না, সমতুল্য হবে, মানে এর এর পরিবর্তে কিছু একটা লিখলে এটা সমান হবে, মানে একই ধরনের আউটপুট দেখাবে। ফলোইং স্টেটমেন্ট কার কার সমতুল্য লিখতে বলছে? এই নিচের যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে সেগুলো। ইন হোয়াইল লুপ, এখানে আমরা দেখতেছি ফর লুপে আছে, তোমাকে অবশ্যই হোয়াইল লুপে দেখাইতে হবে, তোমাকে এখানে আউটপুট দেখাইতে বলে নাই। আমি একজনের দেখলাম, আমি আসলে ওই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি তো স্যার এই জন্য আমি আসলে, ওটা করছি। হ্যাঁ এই জন্য আমি সবাই আউটপুটটা দেখতে ওটা পাই নাই আর কি। স্যার আমি স্যার অনেক লেট করে জয়েন করছিলাম, যার কারণে কোশ্চিনটা যে ঠিক মতো পড়বো হ্যাঁ, স্যার আমি ওটা ওটা না মিস্টেক হয়ে গেছে, যার যাই হোক, কারণে স্যার আমি এরপর আউটপুটটা দেখাই। এর পরের থেকে আমি করব কি, আমি ওয়েবসাইটে দিয়ে দিব একটা টাইম দিয়ে দিব, যে যখনই শুরু করবা তার তখন থেকে টাইম স্টার্ট শুরু হবে আর কি। আমি ওই প্রসেসিং গুলো করতেছি, এবং তোমাদের তোমাদের যে রেজাল্ট শিট তোমরা যে লিখছো, এটা তোমাদের ড্যাশবোর্ডেই থেকে যাবে। তোমরা 5টা পরীক্ষা দাও আর 6টা দাও, সব পিডিএফ আকারে জমা হয়ে থাকবে, এবং ওখানে অ্যান্সারটা অটোমেটিক তোমাদের কাছে চলে যাবে পিডিএফ আকারে। তোমরা যদি কেউ মনে করো তোমাদের কম্পিউটারে নিয়ে রাখতে পারো, পরীক্ষার আগের দিন রেখে গেলা সফট কপি, ওটা সফট কপি আকারে থাকবে। অথবা কেউ যদি মনে করো যে ওটা তুমি প্রিন্ট করে পড়বা, তাহলে প্রিন্ট করেও পড়তে পারবা। এই কাজগুলো আমি স্যার করতেছি এটা এটা আমাদের, অনেক ভালো হবে স্যার। এটা আমি করতেছি আমাদের ওয়েবসাইটে, এবং খুব ডাইনামিক করবো আর কি, তো একটু সময় লাগবে আর কি, ইনশাল্লাহ আশা করতেছি হয়ে যাবে। স্যার ওয়েবসাইট ডেভেলপিং স্যার আপনি করেন ডেভেলপমেন্ট? আমি সত্যি কথা, কোড যদি এখন শুরু করি তাহলে একটা ডাইনামিক করতে গেলে আমার 7 দিন লাগবে একটা পেজ। এই জন্য আপাতত অন্যকে দিয়ে করাচ্ছি, এখন আমার সময় নেই। কিন্তু ওকে সব আমি ধারণাগুলো বলে দিতেছি আর কি, যে কোথায় কি করবা না করবা, কারণ পরবর্তীতে তো আমাকেই সব করতে হবে আর কি। আচ্ছা, এটা দেখো কি করলাম আমরা, এটাকে বের করে নিয়ে আসি, ইনিশিয়ালাইজেশনটা আগে দিলাম, আর এই কন্ডিশনটা ঠিক রাখছি, শুধু সেমিকোলনটা বাদ দিব, আর ফরের পরিবর্তে কি লিখবো, হোয়াইল লিখবো। আর কি লিখছি আমরা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি, কেন এখানে আমাদের দুইটা স্টেটমেন্ট হবে, কেন এই যে এই ইনক্রিমেন্ট অংশটা নিচে আসবে অথবা উপরেও আসবে, উপরে আসলেও সমস্যা হয় না, কিন্তু যদি তুমি এই ভেরিয়েবলটা যদি এইখানে ইউজ করো তাহলে সমস্যা হবে। ফর এক্সাম্পল, তুমি মনে করো এখানে আই নামক ভেরিয়েবল ইউজ করছো, এখন যদি তুমি এখানে আই প্লাস প্লাস দাও, এই রেজাল্টের উপরে কোনো প্রকার ইফেক্ট পড়বে না। কিন্তু এ এইটা যদি আমরা এই রাখছি, এখানেও এ কে আউটপুটে দেখাইছি, আর এখানে যদি আমরা এ এ প্লাস প্লাস দিই তাহলে আউটপুটে এর পার্থক্য আসবে।
সেই জন্য নিয়ম জি হলো, স্যার, একটা হ্যাঁ, পার্থক্য আসে স্যার, সেই জন্য আমি এটা নিয়ম খেয়াল করে দেখছি। সেই জন্য নিয়ম হলো তোমাকে এই ইনক্রিমেন্টটা শেষে দিতে হবে। ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টটা শেষে দিতে হয়। সব প্রোগ্রামে কিন্তু তুমি ধরতে পারবা না। ওই যে বললাম, যদি এইখানকার ভেরিয়েবলটা এইখানে কোথাও ব্যবহার না হয় তাহলে তোমার প্রোগ্রামটা ঠিক হয়ে যাবে। যদি তুমি এই ইনক্রিমেন্ট অংশ বা ডিক্রিমেন্ট অংশটা প্রথম লাইনেই লিখো এই হোয়াইলের পরে, তাহলে কিন্তু তোমার প্রোগ্রামটা কোনো প্রকার রং আউটপুট দিবে না। বাট এখানে যে ইনক্রিমেন্ট তুমি যেটা ব্যবহার করতেছো, যেই ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটাই যদি তুমি আউটপুটে দেখাও বা প্রসেসিং কোনো কাজে ইউজ করো, তখন কিন্তু রং ইনফরমেশন দিবে। এই জন্য বেসিক্যালি যেটা নিয়ম হলো, তোমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশটা একদম লাস্ট এই ব্র্যাকেটের আগে দিয়ে দিবা। তো বুঝতে পারছো না মোটামুটি? তাহলে এটা মনে হয় হয়ে গেছে, এটা সহজ জি স্যার, জিনিস, এটা ক্লিয়ার। এটা সহজ জিনিস। আর এখানে মার্কস নিয়ে তো আসলে তোমরা সত্যি কথা বলতে তোমরা অনেকেই মানে নেটে সার্চ দিয়ে দিছো, কিন্তু এটাতে ক্ষতি কিন্তু তোমাদেরই হয়েছে, আমার কিন্তু হয়নি। আমার কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে না। পরীক্ষা দিতে হবে তোমাদেরকে। আচ্ছা, যারা করো নাই এটা তারা খুব লাভবান হবা, অন্তত ক্লিয়ার হবা আর কি। তোমার দরকার হচ্ছে জিনিসগুলো ক্লিয়ার হওয়া। ভালো মার্কস তুলতে পারা এটা অবশ্যই একটা টার্গেট থাকবে, কিন্তু ক্লিয়ার না হলে তো ভালো মার্কস তুলে কোনো কাজ হবে না। স্যার আমি কোনটাতে কত পাইছি এটা কিভাবে দেখবো? তোমার তোমার একটা রেজাল্ট শিট গেছে না তোমার কাছে মেইলে? সবার মানে কে কত পাইছে ওইটা আমি পাইছি, না, তোমার মেইলে দেখবা। সলিউশন পাইছি, তোমার সলিউশন পাইছি। আর একটা পাওয়ার কথা, তো তুমি যেভাবে পরীক্ষা দিছো ঠিক সেভাবেই যাবে। দেখো তো না আর স্যার, একটা সেটা তো পাইনি আমরা। আচ্ছা, তাহলে ওটা স্যার মনে আমিও হয় একটু পাইনি। সময় নিতেছে, মানে তোমাদের সবাই এই পিডিএফ গুলো আবার ডাউনলোড করতে হয় তো। অ্যান্সার শিট আপনাদের হচ্ছে গুগল ক্লাসরুমে দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এটা হতে হ্যাঁ, পারে। তা গুগল ক্লাসরুমে স্যার তো আমি গুগল ক্লাসরুমে পাইছি স্যার। তুমি যে পরীক্ষা দিছো সেটার কি একটা পিডিএফ পাইছো, নাকি সলিউশনটা যেটা জি আমি স্যার, করাচ্ছি আমি সেটা পাইছো? সলিউশন স্যার, আর তো সলিউশন পাইছি আমি। সলিউশন তোমার সলিউশন প্লাস স্যার আমি আমার অ্যান্সার শিটটাও পাইছি স্যার, আমার হ্যাঁ, ওই কোনটা আমি তো ওকেও সেটাই বলতে চাচ্ছি যে তোমার ওই অ্যান্সার শিটটাও তুমি পাবা, তুমি দেখো। আবার চেক করো বা মেইল চেক করো, দেওয়ার কথা, ও দিয়ে দিছে সম্ভবত। ও তো দিয়ে দিছে আর কি অনেক যারা আগে। পায় না ওনারা একটু কাইন্ডলি ওনাদের আইডিটা দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, ওই তোমাদের কিন্তু মেইল অ্যাড্রেস একুরেট না আর কি। মেইল অ্যাড্রেস একুরেট না হওয়ার কারণে এই আমি প্রবলেম। সলিউশন পাইছি, দুইবারই সলিউশন আসছে মেইলে, কিন্তু আমার অ্যান্সার জি, কাইন্ডলি আমাকে ওই আপনার আইডিতে আমাকে ইনবক্স করে দেন তাহলেই হবে। আমাদের এখানে মেসেঞ্জার আছে না আমাদের ইয়েতে, এটাতেই। স্যার এই গ্রুপে দিলে হবে স্যার। আচ্ছা, গ্রুপে দিয়ে দাও, তোমার মেইল অ্যাড্রেসটা স্যার আবার যার দাও। যার স্যার দরকার স্যার আমিও পাই না স্যার, আইডিটা তাহলে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। যারা যারা পাও জি, নাই আপনার তারা ইচ্ছা তারা আইডিটা দিয়ে দিন সবাই তাহলে। দিবা। এবং আমি তোমাদেরকে শুরুতেই বলছি যে এমন একটা মেইল অ্যাড্রেস দিবা যাতে মেইল অ্যাড্রেসটা তোমরা ব্যবহার করো। এইরকম একটা মেইল অ্যাড্রেস দিয়ে রাখছো, পাসওয়ার্ড ভুলে গেছো বা অনেকদিন যাবত তুমি ইউজ করতেছো না, জি আমারটা। এটা দেখো। ওখানে দেখবা যে কোনটা কোনটা তোমার ভুল আর কোনটা কোনটা তোমার রাইট। আচ্ছা, এখন আমরা দেখি ফাইন্ড আউট দ্য ফলোইং সি প্রোগ্রাম। এটা একটু দেখি না, 1 আসে, ঠিক আছে, আমরা একটু 1টাই দেখি। জি স্যার। আর পরীক্ষায় কোনো তাড়াহুড়া করা যাবে না, তোমরা মনে হয় তাড়াহুড়া করছো। আচ্ছা, এখানে এখানে হচ্ছে -1, ঠিক না? আর বি সমান কি হয়ে যাবে তাহলে? 1 স্যার, b সমান 1 হবে না? হ্যাঁ, দেখি আমরা 1 হয় কিনা। আচ্ছা, এখন এটা আমাদের কি দেয়া আছে এইটুকুর কথা আপাতত বাদ দাও, এটা জাস্ট একটা অ্যাসাইন হবে। কোন ভ্যালুটা অ্যাসাইন হবে? এই পুরা এক্সপ্রেশনটার পরিবর্তে কিছু একটা আসবে, সেটা অ্যাসাইন হবে কোথায়? এক্স এর ভিতরে। আবার ওয়াই এর ভিতরে যেটা অ্যাসাইন হবে সেটা কোথায় আসবে? সরি সরি, এটার যা কাজ আছে এই সবগুলো কোথায় আসবে তখন? ওয়াই এর ভিতরে আসবে। এখন আমাকে আউটপুটে দেখাইতে বলছে কাকে, বলো? এই আউটপুটে দেখাইতে বলছে কাকে? y এর ভিতর। না, এটা আর তো আউটপুটটা কন্ডিশনের মতো হচ্ছে কাজ করবে এক্স না। ওয়াই না না, সমান সেটা আসতেছে, আমি সেটা কন্ডিশন আসতেছে। স্যার করতে হলে আউটপুট হলো কন্ডিশন করতে হলে 1 প্রিন্ট করবে স্যার, কন্ডিশন মিথ্যা হলে 0 প্রিন্ট করবে।
হ্যাঁ, আউটপুটটা হচ্ছে এইরকম। তুমি আরেকবার বলো। একেবারে ঠিক যদি আছে, ঠিক এটা আছে, সমান হয় সমান তাহলে one point। তুমি আরেকবার বলো। 1 ঠিক আছে, point। তোমার অ্যান্সার ঠিক আছে, যাতে সবাই শুনে, সেই জন্য বলতেছি, তুমি আরেকবার বলো। স্যার x ইকুয়াল টু y মানে একটা কন্ডিশনাল অপারেটর, এখানে যদি x এবং y এর ভ্যালুটা সমান হয় হুম তাহলে কন্ডিশন ট্রু, সেই জন্য 1 প্রিন্ট করবে। হুম আর যদি x এবং y এর ভ্যালুটা মানে সমান না হয় তার মানে কন্ডিশন মিথ্যা, তাহলে 0 প্রিন্ট করবে। এই দেখো, এখন এটাকে এভাবেও লেখা যায়, প্রিন্ট এফ। আমরা কোনো, এটা তোমাদের বলছিলাম আমি, মনে হয় হয়তোবা তোমাদেরকে না হলে ইউটিউব চ্যানেলে কোনো ভিডিওতে বলছিলাম। আচ্ছা, এখানে দেখো, আমি আসলে ওইটা দিছিলাম হচ্ছে ওই পিএসসির একটা কোশ্চেনে, কোশ্চেনের কিছু সলিউশন দিছিলাম, ওইখানে এই প্রবলেমটা ছিল মেবি এই টাইপের। তো এখানে আসলে হয়তোবা হয়তোবা আমি মিস করছি বলতে। তো দেখো, এখানে আসলে আমি বলছিলাম যে ফরম্যাট স্পেসিফায়ার থাকলে এর সাথে আমরা কি কি খুঁজি, আসলে একটা ভেরিয়েবল কে খুঁজি। আসলে ভেরিয়েবলের ভিতরে কি থাকে, একটা ভ্যালু থাকে। এখানে যদি আমরা ইন্টিজার টাইপের দেই তাহলে এখানে ইন্টিজার টাইপের ভ্যালু থাকবে। এখন এক্স এর ভিতরে ধরো আমাদের এখানে 1 আছে, তাহলে এক্সটা আমাদের কোন টাইপের, ইন্টিজার টাইপের। তাহলে আমরা স্বাভাবিকভাবে এভাবে প্রিন্ট করব না, এভাবে প্রিন্ট করলে আমাদের কোনো ভুল নাই। ঠিক তেমনি আমরা যদি এটাকে এভাবে ইউজ না করেও যদি এখানে 1 দেই তাহলেও আমাদের 1টা প্রিন্ট হবে। এখানে যদি আমরা 10 দেই তাহলেও 10টা প্রিন্ট হবে। এখানে যদি 5 দেই তাহলেও প্রিন্ট হবে। এখানে যদি আমরা কোনো একটা এক্সপ্রেশন দেই, তো এক্সপ্রেশন থাকলে কি হয়, আসলে এক্সপ্রেশনের পরিবর্তে একটা ভ্যালু হয়। যেমন আমরা বললাম যে এক্স, এটা একটা খুবই একটা স্মলেস্ট একটা এক্সপ্রেশন, ধরো এক্স প্লাস ওয়াই, এটা একটা বুঝতেছি যে এক্সপ্রেশন। তো আমরা শুধুমাত্র যদি এক্স ইউজ করি, এটা আসলে এক্সপ্রেশন হয় না, কিন্তু ধরে নিতে হয়, ধরে নিলাম যে জাস্ট একটা ক্যারেক্টার নিয়ে একটা এক্সপ্রেশন, এক্স প্লাস ওয়াই না। তো এটার পরিবর্তে আসলে কি হয়, এটার পরিবর্তে যখন আমরা এটাকে আউটপুটে দেখাই তখন আসলে এখানে একটা ভ্যালু আসে, ওই এক্সটা আর থাকে না। এই ভ্যালুটা যদি হয় 10, তাহলে এখানে হয়ে যায় 10, আর ওই 10টাকে তখন এখানে দেখায় দেয়। ঠিক এই জিনিসটাই এখানে একটা এক্সপ্রেশন আছে। এটা কোন টাইপের এক্সপ্রেশন আছে, যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছু, এটা জাস্ট একটা কন্ডিশনাল এক্সপ্রেশন বলতে পারি আমরা, যে জাস্ট একটা তুলনা করতেছে। তো তুলনা মানে কি হয়, আসলে হয় ট্রু হয় নাহলে ফলস হয়। তো যদি ট্রু হয় তাহলে এইটুকুর পরিবর্তে কি বসবে, এখানে জাস্ট 1 বসবে। আর যদি ফলস হয় তাহলে ওটা কি হয়ে যাবে, ওইটুকুর পরিবর্তে 0 হবে। তো আমরা একটু আগে এটা দেখে আসলাম না, এই ঠিক এই লজিকটাই আমাদের এখানে কাজে লাগবে। তো এখন আমরা দেখবো যে এই কন্ডিশনটা আমাদেরকে কত রিটার্ন দিতেছে, এটা কত রিটার্ন দেয়, আর এই ওয়াই এর ক্ষেত্রে কত রিটার্ন দিতেছে। ঠিক আছে, আমার মনে হয় তোমরা এটা এখন পারবা। বেসিক্যালি আমাদের প্রবলেম ছিল হচ্ছে এই জায়গাটা। আচ্ছা, এখানে তো আসলে আমাদের টাইমটা চলে গেল, তো এই জন্য আগের গুলো নাই, আগের গুলো আর দেখাচ্ছি না আমি। আমি জাস্ট আউটপুটে দেখাবো। তাহলে এখানে এ এর ভ্যালু কত আসছে আমাদের, -1, আর বি এর ভ্যালু আসতেছে হচ্ছে +1। ঠিক আছে, এখানে কিন্তু এন্ড অপারেশন আছে, দেখবা এন্ড অপারেশন, তারপরে মাঝখানে অর অপারেশন। তাহলে আমরা এই অরের এইটুকে একটা মনে করি, আর এই দিকের অংশটাকে আর একটা মনে করি। এখন এইখানে দেখো আবার দুইটা আসতেছে, কিরকম, যে এখানে আমাদের এক ধরনের অপারেটর আছে, তাহলে এই অপারেটরের বাম পাশটা হচ্ছে একরকম, মানে একটা ভেরিয়েবল হিসেবে কল্পনা করলাম, এটাকে আর একটা ভেরিয়েবল হিসেবে কল্পনা করলাম। তাহলে এখন আমরা দেখি এইটুকু কি রিটার্ন দিবে। এ এর পরিবর্তে কত বসবে, -1। তো -1 কি 0 থেকে বড়, বড় না, তার মানে সে রিটার্ন দিবে কত, 0। আর এন্ড অপারেশন, যেহেতু এন্ড অপারেশন, এর সাথে আর তোমার তুলনা করার দরকার নাই, এটা ফাইনালি কি হবে, 0 রিটার্ন দিবে। এখন এখানে দেখো যে এ 0 থেকে ছোট হওয়ার কথা, কিন্তু আসলে 0 থেকে ছোট, সেজন্য সে কত রিটার্ন দিবে, 1। এখন যেহেতু এটা এন্ড অপারেশন, সেজন্য এর পরের অপারেশনটা অবশ্যই, কন্ডিশনটা অবশ্যই আমাকে দেখতে হবে। এখানে যেহেতু আমরা দেখলাম 0 পেয়ে গেছি এইটুকুই, তাহলে আমার এইটুকু 1 হলেও কোনো যায় আসে না, কারণ এন্ড এর সাথে 0 যদি এন্ড করো 1 এর সাথে, তাহলে 0ই আসে। কিন্তু এখানে আমি প্রথম ধরো এন্ড গেটের ক্ষেত্রে আমি দুইটা জিনিস কল্পনা করলাম, এইটুকু ধরলাম প্রথম একটা ইনপুট হিসাবে, আর এইটুকু ধরলাম
আর একটা ইনপুট হিসেবে। তো প্রথমটা যেহেতু আমার 1 আসছে, তখন আমার অবশ্যই পরেরটাও আমাকে চেক করতে হবে। আর এই দিকের ক্ষেত্রে প্রথমটাই আমি 0 পেয়ে গেছি, তাহলে আমার আর পরেরটা আর চেক না করলেও চলবে, কারণ এটার আউটপুট 0 আসবে। সেই জন্য আমি এটা আর দেখাইলাম না। তো এখানে দেখো বি এর ভ্যালুটা 0 থেকে বড় হবে, তো অবশ্যই বড় এটা। এইখানে ভ্যালু তো চলে গেল, আর বি ইকুয়াল হচ্ছে +1, বি ইকুয়াল হচ্ছে +1। তারপরে এইটা যদি এখন তুমি অ্যান্ড অপারেশন করো, তাহলে আউটপুটে কত আসবে? আমাদের 1 আসবে। সেই 1টা কোথায় অ্যাসাইন হবে? এক্স এর মধ্যে 1টা অ্যাসাইন হবে। এই আমরা খুব ইজিয়েস্ট ওয়েতে বুঝে নিছি যে এইটুকু একটা অংশ, আর এইটুকু আর একটা অংশ। কার? এই অরের ক্ষেত্রে। ঠিক তেমনি আমরা ওই থিংটাই এখানে নিয়ে আসছি, যে এইটুকু হচ্ছে একটা অংশ আর এইটুকু হচ্ছে আলাদা একটা অংশ। কার সাপেক্ষে? অ্যান্ড এর সাপেক্ষে। কিন্তু আসলে এই ব্র্যাকেট দিলে এটা কাজ করতেছে, আমাদের থিঙ্কিংটা ঠিক থাকতেছে, কিন্তু ব্র্যাকেট না দিলে অন্যরকম আসতেছে। সেটাই এখন আমরা ধরার চেষ্টা করব। আমরা ধরে নিলাম যে এটা একটা অ্যান্ড, এই অ্যান্ড এর ভিতরে এই দুইটা অংশ, এই অংশটাকে ধরো আমরা এইটা দিয়ে কানেক্ট করলাম, আর এই অংশটা হচ্ছে এইটা দিয়ে। কিন্তু যেহেতু আমরা ব্র্যাকেট যদি না দেই, তখন অবশ্যই দেখবে যে এটা এরকম হবে না। না হওয়ার কারণেই আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়ে আসতেছে। তাহলে এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিই। স্যার ব্র্যাকেট উঠাই দিলে আমার মনে হয় এইভাবেই হচ্ছে, প্রথমে ডান দিক দিয়ে হ্যাঁ, দুইটা স্যারই করছে, ওই তো তারপরেটা আছে ওই যে তোমরা, তৃতীয়টা। আমি বুঝতে পারছি ওটা কি কারণে ঘটছে। ওটা হচ্ছে যে লেফট টু রাইট স্ক্যান করতেছে না, রাইট টু লেফট অথবা মাঝখান থেকে ধরতেছে। এটা ডিপেন্ড করতেছে কম্পাইলারের ডিজাইনের উপরে। ওই যে তোমরা একটা দিছিলা না, যে জি মাঝখানে স্যার, আমি দিছিলাম। ইনক্রিমেন্ট, তারপরে ডিক্রিমেন্ট, তারপরে লাস্টের ভ্যালুটা দিয়ে সব অ্যাসাইন হয়ে যাচ্ছে। জি স্যার। সেইরকম এখানে এইখানে কাজ হচ্ছে হচ্ছে সেম ওই কাজটাই করতেছে। তো আমরা এখন দেখি যে আমরা এই থিঙ্কে আর থাকবো না, যে এই অ্যান্ডের এই দুইটা মিলে একটা, এটা আমরা আর গ্রহণ করবো না। এখন না করে আমরা আগে দেখি এই দুইটা মিলে একটা দেখি আগে। ঠিক আছে, আগে আমরা এই দুইটা মিলে একটা দেখি, এইটার সাথে এইটার একটু মিলাবো। ঠিক আছে, রাইট টু লেফট। এবার দেখুন তো, রাইট টু লেফট, বি এর ভ্যালুটা 0 থেকে ছোট হওয়ার কথা, কিন্তু এটা হয়ে গেছে হলো বড়। বি এর ভ্যালু কত আসছে আমাদের? +1। তার মানে এটা 0, অর এর মানটাও 0। তাহলে এই দুইটা মিলে কি হবে? 0 হবে। এর সাথে আসছে কি? অ্যান্ড। এই অ্যান্ড এর পরে জাস্ট শুধু এতটুকু কথা চিন্তা করো আগে, এর ভ্যালুটা কি আসছে? বি এর ভ্যালুটা 0 থেকে বড়, তার মানে 1। তাহলে এখানে হবে 1। তাহলে এই দুইটা মিলে এখন কি আসবে? 0 আসবে। এই 0-র পরে কি আছে আমাদের? এখানে ওয়ার আসছে। এই ওয়ারের পরে এখন এইটুকু মিলাও, এইটুকু কি? এইটুকু 1। তাহলে ফাইনালি আউটপুটে কি পাবো? 1 পাবো। তাহলে তোমরা এখন এক্স এর ভ্যালুটাও ঠিক রাইট থেকে স্ক্যান করো, হয়ে যাবে ইনশাল্লাহ। এবার রাইট স্যার নাকি ব্র্যাকেট পাবা না? ছাড়া যদি ওইভাবে যদি স্যার আলাদা করে না দেওয়া থাকে, তাহলে স্যার আমাদের রাইট টু লেফট এর ওই অনুসারে কাজ করবে। হ্যাঁ, এই করে নিবা। জি তাহলে স্যার। এখানে ব্র্যাকেট এখানে থাকলে পরে স্যার সেটা আমাদের। তাহলে এখানে যদি এখন আমি এক্স সমান ওয়াই দিই, তাহলে তো বুঝবাই না কয়টা সমান হবে? 2টা সমান হবে। তাহলে আউটপুটে কি আসবে? আচ্ছা, এখন আমরা এটাকে ইনএক্টিভ করে দিই না, আউটপুটে 1 আসবে, এই তো। জি ওকে, তাহলে এটা মিলে গেছে না? মোটামুটি মিলছে। জি এখন মনে হয় তোমার প্রোগ্রামটা আসবে। তোমার বড় প্রোগ্রামটা কোনটার কথা বলছিলা? স্যার, অ্যারে দিয়ে স্যার বড় এ- এ- এর এটা স্যার এই প্রাইস, যে এটা 4 আমার নাম্বার কোশ্চেনটা স্যার ক্লিয়ার বুঝি না স্যার, এটা কি হোয়াট ইজ শুধু হোয়াট ইজ দ্য ডেফিনেশন দিলে ইউজ হবে? হোয়াট ইজ দ্য ইউজ অফ নাল ক্যারেক্টার? হোয়াট ইজ দ্য ইউজ? এই ব্যবহার, কি ব্যবহার? নাল ক্যারেক্টারের ব্যবহারটা কি? মানে এখানে তো আমরা পড়তেছি নাল জি ক্যারেক্টার, স্যার, কিন্তু এটা ওখানে কি এন্ড অফ স্ট্রিং, মানে স্ট্রিং শেষ হওয়ার জন্য এটা ইউজ করা হয়, যে স্ট্রিংটা শেষ হলো হ্যাঁ, এটা এটা তো আইডেন্টিফাই অবশ্যই, কিন্তু হিসেবে। আমরা যখন উচ্চারণ করলাম তখন কি বললাম? নাল ক্যারেক্টার বললাম, ঠিক না? তো এখানে কি আসলে এটা দ্বারা কি লেখা আছে যে নাল ক্যারেক্টার? লেখা তো নাই, জাস্ট একটা স্ল্যাশ আর একটা শূন্য দেয়া আছে, আর মাঝখানে আহ প্রথমে আর শেষে আমাদের একটা জাস্ট ক্যারেক্টার টাইপ বোঝানোর জন্য বা স্ট্রিং টাইপ বোঝানোর জন্য আমাদের এখানে একটা
কি দিতে হয় এটাকে, কি বলতেছে এটাকে, কোটেশন দিতে, সিঙ্গেল কোটেশন দিতে হয়। তো এখন এটাকেই আমরা বলতেছি যে এটা আসলে কি, এটা হলো একটা নাল ক্যারেক্টার এবং কি জন্য ব্যবহার হয়, এটা হচ্ছে একটা স্ট্রিং এর শেষ বোঝানোর জন্য ব্যবহার হয়। এই তো, ইট ইজ ইউজড টু স্যার ইন্ডিকেট দ্য এন্ড অফ স্ট্রিং। হ্যাঁ বলো। স্যার আমি অ্যান্সার করছিলাম ইটস নাল ক্যারেক্টার এন্ড ইউজ ইন স্ট্রিং অ্যারে, কিন্তু আমারটা তো এটা দেওয়া হয়েছে। ইটস ইউজ ইন স্ট্রিং অ্যারে, বাংলা বলো এটা অ্যারে কি। হ্যাঁ, ইট মানে ইউজ ইন অ্যারে, এটা ব্যবহার করা এটা হয় অ্যারেতে অ্যারেতে, ব্যবহার করা হয়, এটা অ্যারেতে কিন্তু কি ব্যবহার জন্য করা ব্যবহার হয়, করা হয় কিন্তু সেটা বলা কি হয় না। জন্য ব্যবহার করা, হোয়াট ইজ দ্য স্ট্রিং ইউজ। অ্যারে। স্ট্রিং অ্যারেতে তুমি ব্যবহার করতেছো, কিন্তু কেন, এটা শুরুতে বসাবা না মাঝখানে বসাবা না শেষে বসাবা, এটার একটা স্পেসিফিক লোকেশন হচ্ছে যে আমি বলছিলাম যে যখন তুমি স্ট্রিং টাইপ ব্যবহার করবা তখন অটোমেটিকলি সে লাস্ট বোঝার জন্য সে একটা নাল ক্যারেক্টার নিবে। বাট যদি তুমি ক্যারেক্টার টাইপের বোঝাও, স্ট্রিং না, এই এখানে আমরা কি করছিলাম, চলে যায় কেন, ক্যারেক্টার CHAR, ধরে নাও ক্যারেক্টার, একটা ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে সি, আর এখানে একটা সাইজ দিলাম হচ্ছে 100, দিয়ে তুমি তোমার নামটা নিলা, তোমার নামটা যেই অক্ষরটাই থাক না কেন শেষে কিন্তু আর এই নাল ক্যারেক্টারটা আসবে না। বাট যখনই তুমি স্ট্রিং আকারে ইউজ করবা তখন এর শেষে নাল ক্যারেক্টারটা আসবে। তো এটাই হলো স্ট্রিং এর আসলে, আমরা যে নাল ক্যারেক্টার দিয়ে ওর লাস্টটা বুঝাবো, এটাই তার কাজ। তো তুমি যেটা বলছো তুমি ওটা একুরেট না, ওটা তুমি বলছো যে হ্যাঁ স্ট্রিং এর অ্যারেতে ব্যবহার হয়, কিন্তু কেন ব্যবহার হয়, শেষ বোঝানোর জন্য ব্যবহার হয়। আচ্ছা এটা দেখো, এটা কি বলছে, স্ট্রিং লেন্থ, একটা বিল্ট ইন ফাংশন, এটা দ্বারা কি করবে, একটা স্ট্রিং এর লেন্থ কে ডিফাইন করবে। কতগুলো ক্যারেক্টার আছে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এখানে একটা সাতটা আটটা নয়টা 10টা 11টা। তাহলে এস এর ভিতরে কত আছে আমাদের, 11 আছে এস এর ভিতরে। এরপরে কি বলছে, str3, str-টা কি আসলে, str হচ্ছে আর একটা ভেরিয়েবল। কোন টাইপের ভেরিয়েবল, অ্যারে টাইপের ভেরিয়েবল। তাহলে str আমরা একটা অ্যারে নিয়ে নেই, কতগুলো সাইজ নিব, দেখো ওর পাশে স্যার বলা আছে, তিনটা না তিনটা এখানে বলা আছে কয়টা, স্যার 20টা। প্রথমে 20টা স্যার। তাহলে 20টার ভিতরে আমরা এখানে আবার অ্যাসাইন করে দিছি, কি কি অ্যাসাইন করছি, এ, এ বি সি ডি ই এফ তারপরে জি বি, এইচ আই জে কে। তারপর এটা আসলে প্রথমে দেখালেই ভালো হতো, সি, ডি, এটা স্যার বলবো ডি, ই, এরকম কতক্ষণ পর্যন্ত চলবে, কে পর্যন্ত। টোটাল আছে জি কয়টা আমাদের, এখানে আছে স্যার 20টা, 20টা। তার মানে 0 থেকে শুরু হয়ে লাস্ট পর্যন্ত কত আসবে, 19তম ঘর পর্যন্ত আসবে, 19তম ঘর তাই পর্যন্ত। তো। এখন জি বলছে কি স্যার। স্ট্রিং 3, তার মানে স্ট্রিং 3-র ভিতরে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 3। এই 3-এর ভিতরে এখন কত বসবে, এখন এই নাল ক্যারেক্টার বসবে, এখানে আর ডি হবে না, কি হবে, না। নাল ক্যারেক্টার হবে। বোঝা গেছে। এখন যদি জি স্যার। তোমাকে বলে যে স্ট্রিং লেন, এই str, এই এই যে তুমি একটু আগে যে কোশ্চেনটা করলা দেখো, এই যদি তুমি এটা শেষ না বুঝাও তাহলে কিন্তু তোমার এই অ্যান্সারটা এখানে আসবে না। এই এই 3 কিভাবে হয় তুমি এটা বুঝবাই না। এই আমরা একটু আগে বলে আসলাম নাল ক্যারেক্টারটা কেন ইউজ করবো, একটা স্ট্রিং এর শেষ, যদিও দেখো এখানে কিন্তু ই, এফ, তারপরে হচ্ছে জি, এইচ, আই, জে, কে, এরপরে কি কোনো নাল ক্যারেক্টার আছে এই লাইনে, কোনো নাল ক্যারেক্টার নাই। আচ্ছা তোমরা একটু ধৈর্য ধরো, আমাকে একটু সময় দাও, এটা আর একটু দেখাই। এটা একবারেই বোকামো করলাম তাড়াহুড়ো করতে যায়। এটা হচ্ছে এ, তারপরে বি, তারপরে সি, এরপরে ডি, এরপরে ই, বুঝে নিবা আর কি, আমার লিখতেছে না আর, এফ, জি, এইচ, আই, জে, এরপরে কে,
এরপরে তো আরো আমাদের ঘর আছে, কতগুলা ঘর আছে দেখি, কতগুলা ঘর আছে স্যার এখানে? 0, 1, 2। কেন এটা কি, এটা কেন করলাম? এটা করলাম এই লাইনের কারণে করতেছি, কারণ এটা একটা ভেরিয়েবল। কোন টাইপের? ক্যারেক্টার টাইপের। সিঙ্গেল ভেরিয়েবল না অ্যারে ভেরিয়েবল? অ্যারে ভেরিয়েবল। কিভাবে বুঝলাম? এই সাইজ দেয়া আছে। কোন সাইজ টাইপের দেওয়া অ্যারে? আছে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে। ওয়ান এই জন্য আমরা এটা ডাইমেনশনাল। বুঝি না, তুমি নিজে নিজেকে কোশ্চেন করবা, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হবে আরো। তাহলে এখানে আমার টোটাল সাইজ আছে 20টা, তার মানে 0 থেকে 19। তাহলে এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, 6, এটা হচ্ছে 7, 8, 9, এটা হচ্ছে 10, আই জে না, আর যেটা হচ্ছে 11। 1, 2, 3, 4, 5, 6, 7, স্যার 8, 11 কে 9, হবে স্যার? 10। হ্যাঁ 11 হবে কে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক ধরছো। এরপরে তো 12তম মেমোরি লোকেশন আছে, এরপরে 13তম লোকেশন আছে, এরপরে 14তম লোকেশন আছে, কিন্তু এগুলোর কি কোথাও কি নাল ক্যারেক্টার দেয়া আছে? না স্যার। কোথাও নাল ক্যারেক্টার দেওয়া নাই। যদি তুমি এইভাবে ডিক্লেয়ার করো তাহলে কোনো দিনও নাল ক্যারেক্টার আসবে না। বাট তুমি যদি স্ট্রিং আকারে ডিক্লেয়ার করো তাহলে অবশ্যই ইনপুট নেওয়ার পরে দেখবে যে শেষে একটা সে নাল ক্যারেক্টার নিয়ে নিবে। তো এটা দ্বারা সে কি বুঝাচ্ছে? ওই স্ট্রিংটার শেষ। এখানে কিন্তু এই স্ট্রিংটার শেষ বুঝাচ্ছে না, বুঝাবে না। শেষ বুঝাবে কত? 19তম মেমোরি লোকেশন। এই 19তম মেমোরি লোকেশন হচ্ছে ওর শেষ। তো এখন এখানে আমরা কি করছি? 3 নাম্বার লোকেশনে এসে নাল, এই ডি কে পরিবর্তন করে নাল দিয়ে দিছি। এখন যদি আমি এটাকে এই স্ট্রিং অ্যারে আকারে বিবেচনা না করে জাস্ট স্ট্রিং টাইপ বিবেচনা করি, যেমন এখানে কোন টাইপ দেয়া আছে? ক্যারেক্টার টাইপ। স্যার ক্যারেক্টার টাইপ। আর এখন আমি বিবেচনা করলাম স্ট্রিং টাইপ, যেমন এই যে দেখো এখানে এস দিছি, সরি এই এস না, এস না, এই যে এই টাইপটা। এসটিআর। হ্যাঁ, আর আর একটা কারণ আছে হচ্ছে স্ট্রিং লেন। এই ফাংশন আর একটু ডাউট যদি থাকে ওটা একটু ক্লিয়ার করি। যখন আমরা এই স্ট্রিং লেনটা ইউজ করছি, এই কে এর পরেই নালটা বসে গেছে কত নাম্বার লোকেশনে? ধরে নিলাম এটা আমাদের 12 নাম্বার লোকেশন। এটা এখানে নাল পড়ছে, তারপরে এখানেও নাল পড়ছে, এখানেও নাল পড়ছে। তাহলে আমাদের এখন এই স্ট্রিংটা শেষ কোথায়? এই কে তম লোকেশনটা পর্যন্ত শেষ, মানে 11তম লোকেশন। এখন আমরা ওকে বললাম যে না, তুমি নতুন করে 3 নাম্বার লোকেশনে গিয়ে নাল হও। তাহলে এখন তার শেষ কোনটা বুঝাবে? এই 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 লোকেশনটা বুঝাবে না, এই লোকেশনটা শেষ বুঝাবে না, সে বুঝাবে হচ্ছে এইটুকুই হলো তার শেষ। আর এখানে কি অক্ষর থাকে থাক, সে আর এগুলো আর কাউন্ট করবে না, মানে তারা দেখার আর বিষয় না, সে আর দেখবে না, কারণ সে তো নাল পেয়ে গেছে এখানে। তাহলে নালের আগে যে ক্যারেক্টার গুলো থাকবে এটাই হবে তার লেন্থ। তো এখানে কয়টা ক্যারেক্টার আছে? 3টা। আর সেই 3টা কোথায় অ্যাসাইন হবে? এস এর ভিতরে। আর পরবর্তী লাইনে আমরা কি করতেছি? এসটাকে আউটপুটে দেখাই দিচ্ছি। এই জন্য আমাদের এখানে কত আসতেছে? 3 আসতেছে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, আর তো 2 মিনিট আছে আমাদেরকে, মনে হয় খুব বেশি সময় যাচ্ছে আর কি। স্যার হ্যাঁ, অ্যারের প্রোগ্রামটা একটু দেখলে ভালো হতো। হ্যাঁ, ওইটা এই তো যে আপনি এবার ওই যে এবার দেখবো। একটা প্রোগ্রাম দেখাচ্ছিলেন না, এন তম সংখ্যা হতে বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয়, আমি তো ওইটা দিছি কিন্তু ওইটাও হয়নি। আচ্ছা দেখি, আমি দেখি, দেখবো। 10:30 বাজে তো, দেখি আর 15 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। হয়তো বা আর একবার। প্রোগ্রাম স্যার আমি কম্পাইল করে তারপরে ওইটা দিছিলাম স্যার। হ্যাঁ, তোমরা তো সব কোড কপি করছো। না স্যার কপি করিনি স্যার, এই যে আচ্ছা করে এইটা স্যার না, আউটপুট দেখছি। এটা জি বলছে স্যার। রাইট এ তা প্রোগ্রাম আমরা টু কোড ফাইন্ড করছি দ্য। কম্পাইলারে, দেন আচ্ছা ওখানে ঠিক আছে, পেস্ট। ঠিক আছে, সমস্যা নেই, আমরা পড়ি আগে দেখি, ব্যাপার না। কারণ আমরা তো আসলে দূর থেকে পরীক্ষা দিচ্ছি তো, এই জন্য আর কি। কাছাকাছি হলে হয়তো বা এই কনফিউশন গুলো আর থাকতো না। আচ্ছা, রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য লার্জেস্ট এলিমেন্ট অফ অ্যান অ্যারে। দিস প্রোগ্রাম শুড টেক n নাম্বার এলিমেন্ট ফ্রম ইউজার। n নাম্বার এলিমেন্ট কিন্তু নিবে। এটা হতে পারে, এটা যে কোনো, এটা স্পেসিফাই করতে পারে ইউজার। এটা নিল আগে, কয়েকটা সংখ্যা নিবে সেটা নিছে, নেয়ার পরে সে কি করছে? স্টোর করছে। দেন এটাকে কি করতে বলছে? শুড ডিসপ্লে দ্য লার্জেস্ট এলিমেন্ট অফ দ্যাট অ্যারে ইউজিং লুপস। আচ্ছা, ও ওটার ভিতরে যে অ্যারে গুলো আছে সেটা নিবে আর কি। তো তোমাদের কার কোনটা কাটছে ওটা তো এখন আমি দেখিনি, তো তোমরা একটু শেয়ার দাও আমাকে।
শেয়ার দাও, আমি একটু দেখি। এটা হলো সূক্ষ্ম জিনিস ধরছে তো। আচ্ছা ঠিক আছে, তোমরা এটা তো প্রথম পারতো, ওটা না ধরলেও হইতো আর কি। সমস্যা নেই স্যার। স্যার আচ্ছা বুঝি না স্যার কোনটা। আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। এটা ওই ইয়েতে আসার মতো, এগুলো আসলে প্রোগ্রামিং টেস্টে আসে আর বুয়েটে আসে। এটা বলছে যে এন সংখ্যক তুমি নিবা, অর্থাৎ এনটা হবে মোর ডাইনামিক হবে আর কি। ধরো ওই যে আমরা যে অ্যারের যে সাইজটা দিয়ে আসছি না, 20 দিয়ে আসছি, তোমরা কি সবাই দেখতেছো ওই কোডটা? জি স্যার দেখতেছি। হ্যাঁ, এই দেখা যাচ্ছে। 20 তুমি সাইজ দিয়ে আসার পরে যদি আবার এন ভ্যালু নাও, সেই ভ্যালুটা যদি তুমি এখন 20-র বেশি নাও, তাহলে তো ওটা গার্বেজ ভ্যালু আসবে, তখন তো আর বড় ভ্যালু আসবে না। সেই জন্য তোমাকে এমন কোড লিখতে হবে, আগেই তোমাকে ওই সাইজটা ডাইনামিক করতে হবে। যদি তুমি ওই সাইজটা আগেই দিয়ে আসো, ধরো তুমি আগে একটা ভ্যালু নিছো, এন এর ভ্যালু নিছো হচ্ছে, যেমন এখানে যে স্ক্যানের যে ভ্যালুটা আছে, তুমি একটু স্ক্রল করো তো আর একটু উপরে, আরো একটু উপরে, উপরে নিয়ে যাও আর একটু, হ্যাঁ ঠিক আছে, থাক থাক। এই যে ও দেখো এখানে স্ক্যানের যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা ঠিক আছে, এখানেই সে স্ক্যান আপ করলো, কোনো সমস্যা নাই, কিন্তু ইন্টিজার ডেটা 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 নামক যে অ্যারেটা, এই অ্যারেটা তাকে অবশ্যই নিচে লিখতে হবে এবং ওই 20-এর পরিবর্তে এন দিতে হবে। কথাটা কি বুঝছো? তুমি আগে অবশ্যই এন সংখ্যক একটা ভ্যালু নিবা। এখন এন যদি তুমি নাও 100টা, তাহলে অ্যারের সাইজ অবশ্যই 100টা হবে। যদি তুমি এন সংখ্যক ভ্যালু ধরে নাও যে 50টা, তাহলে অ্যারের সাইজ কয়টা হবে? 50টাই তো হবে। কিন্তু তুমি এখানে দিছো অ্যারের সাইজ দিছো হচ্ছে 20, কিন্তু ভ্যালু নিছো 25, তাহলে কি হবে? হবে না। এখন এই জন্য তোমার একটা করণীয়টা কি? করণীয়টা হচ্ছে তুমি ইন্টিজার এন বিগ আই এটা আগে ডিক্লেয়ার করে আসছো, আসার পরে স্ক্যানএফ %d and %n এটাও নিয়ে নিছো। নেয়ার পরে এখন তোমাকে লিখতে হবে ইন্টিজার ডেটা, এই থার্ড ব্র্যাকেট দিয়ে এন দিতে হবে, এন দিতে হবে, তাহলেই এন সংখ্যক ইনপুট তাহলে নেওয়া ও যাবে। এন সংখ্যক নিয়ে নেবে। তো ঠিক আছে, ও ধরছে, এটা ভালো, এটা তোমাদের, এটা ভালো, তোমাদের মন খারাপ করিও না আসলে, হয়তোবা না স্যার, হয়তোবা এগুলা স্যার স্যার, আমাদের এটা জানার দরকার আছে স্যার। জানার দরকার আর কি। আমাদের জন্যই ভালো হয়েছে, ভুল করছি জন্যই শিখতে পারলাম। হ্যাঁ সেটাই আর কি। তো এটা কিন্তু মোর ডাইনামিক আর কি। তো আমরা সাধারণত এগুলো মার্কস দেই, টিচাররা অর্ধেক মার্কস দেই আর কি, কিন্তু ওই ইয়ের ক্ষেত্রে হবে না, প্রোগ্রামিং কন্টেস্টে আর বুয়েটের স্যাররা যদি এটাই মনে করো লজিক বেস করে যদি কোশ্চেনটা দেয়, তাহলে 0 হবে। আর যদি ধরো স্যার পিএসসি তে দেয়, এখানে যদি স্যার কোনো চেঞ্জ না করে স্যার 20-র জায়গায় শুধু n দিলাম, এখন কোডটা যেরকম আছে ওরকমই থাকবে। না না, ইন্টিজার হ্যাঁ, ডেটা তাইলে 20-র কোনো জায়গায় n দিলাম শুধু, কিন্তু তাহলে কি এন হবে না? এন যখন তুমি আগে দিবা, ডেটার ভিতরে 20-র পরিবর্তে এন দিবা, তখন ওই কম্পাইলারে ভুল ধরবে যে তুমি এনটা পাইছো কোথায়, এনটা তুমি কোথায় পাইছো। এনটা তো অবশ্যই আমরা সাইজ বুঝাচ্ছি, তাহলে তোমাকে আগে সাইজটা বলে দিয়ে আসতে হবে স্ক্যানএফের মাধ্যমে। আর এখন যদি তুমি ওখানে 20-এর পরিবর্তে এন দাও, ও অবশ্যই ভুল ধরবে। কারণ আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করে আসছি, তখন ওখানে আমরা সিনট্যাক্সে কি পড়ছি? স্যার তাহলে স্যার এসকেপ লাইনটা আগে দিলাম, পরে পরে ডেটা লাইনটা দিলাম, হ্যাঁ সেটাই তো অ্যারেটা হয়, ডিক্লেয়ার করলাম। সেইটাই তো হয়, সেটাই তো শুধু হবে। ক্রস গুয়ার্ড করলেই তো হয়। এখন যদি তুমি স্ক্যানএফটা আগে দাও, হ্যাঁ, তাহলে তুমি কি এন ডিক্লেয়ার করছো কখন? পরে ডিক্লেয়ার মানে করলা না, তো এনটা এর তোমাকে আগে। আগে ডিক্লেয়ার করে আসতে হবে। এনটা তো, আচ্ছা আমি, আচ্ছা তুমি শেয়ারটা শেষ করে দাও, আমি লিখে দিচ্ছি। শেষ, শেয়ারটা কাটো। জি স্যার, আমি stop আচ্ছা করছি। সমস্যা নাই, আমি কাটতেছি। দেখো এটা অবশ্য একবারে, এটা কিন্তু শর্টকাট কোড আর কি, এটাও ভালো আর কি। আচ্ছা এইখানে আমরা করলাম হচ্ছে ইন্টিজার, তুমি বলতেছো যে আমি আগে, আচ্ছা স্ক্যানআপ দিয়ে আমরা আগে এনটা নিয়ে নিলাম না, ধরো এখানে আমরা এনটা নিলাম, এই তো। তারপরে তুমি বলতেছো যে আমি ইন্টিজার এখানে ডাটা এন দিবা, এই তো, এইটাই তো বলতেছো। তারপরে হচ্ছে ধরো বি আর আই। তো এখন আমার কোশ্চেন হচ্ছে, তুমি যে এই এনটা নিলা, এই এনটা এখানে ডিক্লেয়ার করে আসতে হবে না? এখানে তো ডিক্লেয়ার করে আসতে হবে তো। হ্যাঁ স্যার, এটা ইন্টিজার। হ্যাঁ, তো তুমি যদি এইভাবে লিখো তাহলেও হবে, আর যদি তুমি এইভাবে চিন্তা করো, কি দরকার, শুধু এইটুকু বের করে নিয়ে আসো আর এখানে এন রাখো, ওই ওই কোডটা, যে কোডটা সে শেয়ার করলো, করার পরে তুমি এই স্ক্যানআপটা ঠিক এইখানে আছে, এইখানেই রাখো, কোনো সমস্যা নেই, স্ক্যানআপ দিয়ে রাখলা, আর পরবর্তীতে আবার ইন্টিজার এই
এইটুকু অংশ এখানে লিখলা ডেটা এন, তাহলেও হবে। এখন তোমার যেটা ভালো হয় সেইভাবেই করে দিবা আর কি। তাহলে স্যার অ্যারেটা দুইবার ডিক্লেয়ার করা হলো। না, একবারই করছি তো। এটা এখানে আমি দুইবার দুইটা নিয়ম দেখাইছি। তুমি যদি অ্যারেটাকে আগের মতো এই লাইনেই রাখো তাহলে তোমাকে, তুমি তো বললা যে তুমি এটা ঠিকই রাখছো, স্ক্যানএফ লাইনটা ঠিক এই লাইনের আগে লিখছো, তখন তোমাকে মনে রাখতে হবে স্ক্যানএফ এর ভিতরে যেহেতু তুমি এন ইউজ করছো তখন আবার এই সবার একটা প্রথমে এনটাকে ডিক্লেয়ার করে দিয়ে আসতে হবে। হবে। আর যদি তুমি মনে করো না আমি এগুলো এনও ডিক্লেয়ার করবো না, স্ক্যানএফও দিব না, তখন কি করবা? তখন হলো এই যে এই অংশটুকু শুধু জাস্ট স্ক্যানএফ এর পরে ডিক্লেয়ার করে আসবা। দুইটা নিয়ম। স্যার আমরা যদি এইভাবে দিই, আচ্ছা, প্রথমে এই যে ডিক্লেয়ার এই করলো, এই যে এখানে দেখো, এখানে এখানে কি করলো যে এখানে আমরা আগে এনটাকে ডিক্লেয়ার করে আসছি না, তারপরে তো এনটাকে নিছি, দেন তারপরে এই যে অ্যারে অ্যারে ডিক্লেয়ার করলাম, এই যে অ্যারে ডিক্লেয়ার করলাম, এইটাই তো সেটা। স্যার জি স্যার, জি স্যার, এইটাই। আচ্ছা, এখন এটা পেলিন্ড্রোমে ডাইনামিক হলো। হ্যাঁ একদম মোর ডাইনামিক আর কি। তবে এই তো বললাম এই যে পরীক্ষার ক্ষেত্রে সাধারণত 2 মার্ক কমাই দিতে পারে, কিন্তু টিচার যদি স্পেসিফিক এটাকেই বেস করে কোশ্চেনটা দেয় তাহলে 0 দিবে, এটা মনে রাখো। আর যদি মনে করি যে না শুধু এন সংখ্যক ডাটা থেকে, কিন্তু এখানে কিন্তু ওই কোশ্চেনটা কিন্তু আবার ওইভাবেই স্পেসিফিক ভাবেই বলে দিছে, এই কোশ্চেনটা কিন্তু ঠিক ওইভাবেই বলে দেয়া, যার কারণে তুমি মানে মার্কস পাবা না আর কি। ধরো 20% হয়তো মার্কস হইতে পারো, নাও পাইতে পারো। আর তোমাদের এই পেলিন্ড্রোম তোমরা ভুল করছো, এইখানে তোমরা এই সংখ্যাটাকে তোমরা 10 দিয়ে গুণ দাও নাই, না দিয়ে এখানে এসে মানে ওরা তোমরা কোডটা কপি করছো আর কি। তো এইখানে তোমরা আসলে মিলাই দিছো, কিন্তু বাট এই এই লাইনটা তোমরা লেখো নাই, যার যার মার্কস পাও নাই আর কি, যে মার্কস পাও নাই সেই কাজটা করছো আর কি। তো এই পেলিন্ড্রোম তোমরা বোঝো নাই এরকম কেউ আছো? স্যার বুঝছি পুরোপুরি, ক্লিয়ার না আমার। স্যার আজকে সময় না হলে তোমার না কালকে আজকে দেখলাম। তাহলে দরকার নাই, তাহলে আমি পেলিন্ড্রোমটা তোমাকে যখন আমরা সিতে কোড লিখবো না এখন, তাহলে এইটাকেই আমি সিতে কনভার্ট করে দেখাবো এখন। আর কোশ্চেনের মধ্যে আর আমরা যে পরীক্ষা দিছি সেটার মধ্যে কারো কারো কোনো কনফিউশন আছে কিনা যে আমি মার্কস পাইনি, এরকম বলো যে আর কিছু কোশ্চেন থাকলে আমি সেটাকে সলিউশন করে দিই। এটা কি করছো তোমরা, এটা অনেকে ভুল করছো, এখানে জাস্ট কি বলছে আর রাইট। আমার এই যে লাস্টের কোডটা যেটা স্যার যে ফাইলে রিড করা, এইটা না, ওটা স্যার, জি স্যার, এটা যখন স্যার আমি ইনপুট দিতে যাই মানে কোডটা রান করার পর, স্যার আমার কোডটা এই যে স্যার তিনটা ইনপুট নিতে হবে না এখানে, হ্যাঁ রোল, আমি আমি অ্যাড্রেস, আমি নেম। কাটাই দিতেছি, দেখো আমি শর্ট করতেছি। এখানে তুমি ইন্টিজার রোল নিলা, ক্যারেক্টার টাইপের নেম নিছো আর অ্যাড্রেস নিছো। তোমার এই লাইন লেখার দরকার নাই, মনে করো এই লাইনও লেখার দরকার নাই, এই লাইনও লেখার দরকার নাই। তুমি কি করছো, এখানে কোশ্চেন বলছে যে টেক ইনপুট অ্যান্ড স্টোর রেকর্ড ইন স্টুডেন্ট, একটা স্টুডেন্টের রেকর্ড গুলোকে তুমি জমা রাখবা। কি কি রেকর্ডের মধ্যে থাকবে ভ্যালু? রোল, রোল এখানে দিলাম মনে করো 32, তারপর নেম দিলা ধরো মনে করো XY, আর অ্যাড্রেস দিলা মনে করো আর। এই যে তুমি এইটুকু নিছো, এটা কোথায় রাইট হবে? ফাইলে, যেমন সি ড্রাইভের ভিতরে অথবা ডেস্কটপে গিয়ে দেখবা যে এরকম একটা ফাইল হবে, ডট টেক্সট নামক ফাইল হবে। সেই ফাইলের ভিতরে এই 32 লেখা থাকবে, XY লেখা থাকবে, আর আর লেখা থাকবে। আমরা ধরে নিলাম পাশাপাশি বসলো, আমরা ইন্টার দিলে নিচে আসতো, তো আমরা ধরে নিলাম পাশাপাশি। এইখানে কিন্তু কোনো কিছু আর দেখাবে না। তো আমরা তো এগুলো স্যার তো এখানে এখানে স্যার আমার একটা প্রবলেম হলো স্যার, আমি কোডটা করছি ঠিক আছে, আমি যখন ইনপুট দিতে যাই কোডটা রান করে আমার রোল নাম্বার ইনপুট দিতে পারি, দেন আমার নেমটা ইনপুট দিতে পারি না, আমার তারপর অ্যাড্রেসটা ইনপুট চাই আমার, কিন্তু আমার এটা যে নেমটা বুঝছি। এটা এটা সেটা। হলো, এটা হলো তোমার, তুমি যদি প্র্যাকটিক্যালি করতে চাও প্র্যাকটিক্যালি কিছু চেঞ্জ করতে হবে, সামান্য একটু চেঞ্জ করতে হবে, বাট কোডিং এর ক্ষেত্রে চেঞ্জ হবে না। কোডিং এর ক্ষেত্রে ঠিক থাকবে, মানে আমরা যে রাইট করছি আর কি। স্যার এখানে আমার কাছ থেকে স্যার নেম স্যার নিতেছে না, নেম ফিল্ডে শোনো, আসতেছে না, নেম না, রোল এরকমও নিতেছে প্রবলেম আর আছে, অ্যাড্রেস। এরকমও প্রবলেম আছে, তুমি যদি আগে ক্যারেক্টার টাইপের ভ্যালু নাও পরে আর তোমার ইন্টিজার ভ্যালু নিবে না। এই সমস্যাগুলো হয়, এটার জন্য একটু চেঞ্জ করতে হয়, একটু স্পেস দিতে হয়, একটা ব্যাক স্পেস, সরি এমনি একটা স্পেস দিয়ে তারপরে ক্যারেক্টার ভ্যালু নিতে হয়, তাহলে তুমি সব ভ্যালুগুলো পাবা। হুবহু এই স্যার কোডটা কিন্তু রান হবে না, একটু কিন্তু চেঞ্জ করতে হবে কোডিং এর ক্ষেত্রে গিয়ে, স্ক্যানএফ এর ক্ষেত্রে।
তো এটা স্যার আমি যখন স্ক্যানারে স্ট্রিং এস দিলে কি এন্ড হবে, এন্ড চিহ্নটা হবে? না, এটা হবে না আসলে, ওটা একটু ইয়ে হয়ে আসছে আর কি। ও কি বলে এটাকে, মানে কপি পেস্ট তো এই জন্য আর কি, আর অ্যাড্রেস হবে না আর কি, এটা হবে না আর কি, স্ট্রিং টাইপের দিছি তো এই জন্য আর এখানে তো এন্ড হবে না তো। না, স্ট্রিং টাইপের থাকলে হয় না, কিন্তু কম্পাইলার যদি, ক্যারেক্টার। কম্পাইলার নিবে না, কম্পাইলার নেওয়ার কথা না। এই স্ট্রিংটা তো গেটস দিয়ে নিলেই বেটার হয়। হ্যাঁ হ্যাঁ, গেটস দিয়ে নিলে বেটার হয়, এই জন্য আমি ওই তোমাদেরকে বলছিলাম যে তোমরা স্ক্যানফ ইউজ করবা না স্ট্রিং টাইপের ভ্যালুর ক্ষেত্রে, এটা বলছিলাম ওইখানে পড়ানোর সময়। আচ্ছা, এই লাইনটা জাস্ট কি করলাম, আমরা জাস্ট ওপেন করলাম ফাইলটাকে, আর আর অবশ্য এখানে একটু ফাইলের পয়েন্টারটা চাই, যে ও ডাইরেক্ট এখানেই লিখে দিছে তো এই জন্য আর এখানে ফাইল পয়েন্টারটা লেখার দরকার হয়নি, প্রথমে লিখে দিলে এখানে আর এইটুকু লিখতে হইতো না, তো তোমরা ডাইরেক্ট ডাইরেক্ট লিখে দিলেও হবে। এখন বলছো যদি ফাইল পয়েন্টারটা, আচ্ছা এই দুইটা লাইন যদি কারো কাছে যদি কনফিউশন লাগে দেওয়ার দরকার নেই, এটা জাস্ট বলছে কি ফাইল পয়েন্টারটা যদি সে পয়েন্ট করতে না পারে তাহলে সে একটা এরর মেসেজ দিবে আর কি। মনে করো আমি যে লোকেশনটা রাখছি এই লোকেশনে আমি ভ্যালুটা এখানে টেক্সট না দিয়ে এখানে এটা না দিয়ে অন্য কিছু দিছি, এমন একটা ফরম্যাট দিছি যেই ফরম্যাটে কোনো কিছুই হয় না, না ডক হয় না এক্সেল হয় না পাওয়ার পয়েন্ট হয় নাকি টেক্সট হয়, কিছুই হয় না, তখন সে কি করবে, একটা এরর মেসেজ দিবে, তার মানে সে বুঝবে যে তুমি যে ফাইল ক্রিয়েট করতে চাচ্ছ এই ফাইলের নামটা ভুল আছে, এক্সটেনশনটা ভুল আছে। তো এইটুকু যদি কেউ না দাও তাহলেও কোনো সমস্যা নেই। এরপরে জাস্ট কি হবে, আমরা আউটপুটে দেখাবো। তো আউটপুটে কিভাবে দেখাই, এফ প্রিন্ট এফ এর মাধ্যমে দেখাই। তো একসাথে আমরা একাধিক প্রিন্ট এফ করতে পারবো না, পারবো। এই একটা ইন্টিজার প্রিন্ট করলাম, নেম প্রিন্ট করলাম, অ্যাড্রেস প্রিন্ট করলাম, আর যেহেতু ফাইল সেই জন্য আমরা এই লোকেশনটাকে আইডেন্টিফাই করলাম, এই লোকেশনটা কি আসলে এই ফাইলটার নাম ধারণ করতেছে এবং এটা কোথায় আছে। আর প্রিন্ট এফ এর আগে কি করে দেবো, যা শুধু এফ দিব, আর এই লাইন না লিখলেও চলবে, কোনো সমস্যা নাই, আর এফ ক্লোজ না দিলেও চলবে। তো এফ ক্লোজ কেন দিতে হয়, এফ ক্লোজ দিতে হয় হলো, ধরো তুমি যদি আবার একটা ফাইলটাকে তুমি ওপেন করতে চাও, যদি তুমি আগের ফাইলটাকে যদি ক্লোজ না করো তাহলে কিন্তু পরের ফাইলে গিয়ে তুমি আর রাইট করতে পারবে না। যদিও আমরা আর কোনো ফাইল ওপেন করি নাই এখানে, এজন্য আমাদের সমস্যা হবে না, কিন্তু নিয়ম হলো তোমাকে ফাইলটা ক্লোজ অবশ্যই করে দিতে হবে। এবং এটা করলে কি হবে, ওই মেমোরির মধ্যে যে তোমার ফাইলটা যে রাখছিল র্যামের ভিতরে, যে আমরা যে কোডটা রান করলাম এটা কিন্তু র্যামের ভিতরেই ছিল, তখন সে যে জায়গাটা নিছিল ওই জায়গাটা সে তখন একদম মুছাই দিবে, মানে ডিলিট করে দিবে, ফ্রি করে দিবে, ফ্রি। তা না হলে করবে কি, যদি তুমি আবার আর একটা ফাইল ওপেন করো ওই জায়গাটাও নিবে, আগের জায়গাও থাকবে, আবার রানও হবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই কোডিং যখন আমরা করব তখন অবশ্যই এফ ক্লোজটা দিয়ে দিব। কিন্তু পরীক্ষার খাতায় যদি তুমি এই দুই লাইন না দাও তারপরেও কোনো সমস্যা নেই, এটাও যদি না দাও তাহলেও সমস্যা নেই, তাহলে তোমাকে দিতে হবে এখানে 3 লাইন, আর এখানে 3 লাইনকে 1 লাইনে করছি আমরা। এই হলো আমাদের আসলে ফাইলের প্রোগ্রামটা খুবই সহজ ছিল, জাস্ট ইনপুট নেওয়া আর আউটপুট দেখানো। কোথায় দেখাবা, এইখানে তো দেখাইতে বলি নাই, এখানে দেখাইতে বললে তো আরো কঠিন হইতো। তুমি জাস্ট শুধু এই ফাইলে রাইট করবা, এইটুকু করতে বলছি। এইখানে কিন্তু আমি দেখাবো যে কিভাবে এখানেও আবার এই লেখাগুলোকে এখানে দেখানো যায়। এইটুকু শিখলে আমাদের মোটামুটি ফাইলের মনে করো যে 80% কাজ শেষ। ফাইলের কিন্তু 40% বা 50% কাজ এখন আমরা করছি, এখনো কিন্তু 100% করিনি, কারণ তোমরা এই ভ্যালুটাকে আবার রিড করে এইখানে দেখাইতে পারবো না এখনো। তো তোমরা এইটুকু মনে রাখবে যে কিভাবে ইনপুট নিতে হয় এবং সেটা ফাইলে রাইট করতে হয়। এই প্রোগ্রামটা আর ভুলবা না, এটা অবশ্যই একদম ঝাড়া মুখস্থ করবা। আর তোমাদের যে একজনের প্রবলেম হলো যে ইন্টিজার রোল নেওয়ার পরে নাম নিতে পারো নাই, ওইটা আমি ফিক্স করে দিব, ওটা কোডিং এর ক্ষেত্রে গিয়ে দেখাইতে হবে, এখানে বললেও হবে না আর কি, ওটা একটু স্পেস দিতে হবে ইনপুট নেওয়ার সময়। আচ্ছা, এখানে আর কারো সমস্যা আছে এখানে? না স্যার। ক্লাস এখন কয়টা থেকে কয়টা হবে? ক্লাস 11টা আসলে পর্যন্ত হবে কি? ক্লাস আসলে 9টা 10-এ শুরু করতে তো পারতেছি না, 5 মিনিট বেশি হয়ে যাচ্ছে আর কি। তো তোমরা 9টা 10-এই লগ ইন করে থাকবা, আর আমি চেষ্টা করবো 9টা 10-এই আসতে। আর আমরা ম্যাক্সিমাম কোন আমি লিংকে চেষ্টা জয়েন করব ম্যাক্সিমাম প্রতিদিন? হ্যাঁ ওই লিঙ্কটা আসলে, আচ্ছা লিঙ্কটা আমি দেওয়ার ব্যবস্থা করে দিব তোমাদের, আগে প্রয়োজন আমি নামাজে যাওয়ার আগে লিঙ্কটা দিয়ে চলে যাবো, তোমরা ওখানে লগ ইন করে থাকিও, অথবা আমি লগ ইন করে থাকলাম, নামাজ পড়ে আসলাম। আর হচ্ছে আমি ক্লাস নেবো, চেষ্টা করব হচ্ছে 1 ঘন্টা আর কি ক্লাস নেওয়ার। এই জন্য তোমাদের খুব ভালো হবে, আমি তোমাদের কিছু শিট দিয়ে দিব, এগুলো তোমরা আগে থেকে পড়ে আসবে, পড়ে জি আসলে স্যার, ওইটা হইলে
ভালো হয়, তাহলে দেখা যায় কি আমরা আগে থেকে যদি এটা দেখে আসি, আপনি পড়াইতে গেলে ওইটা ভালো মতো ক্লিয়ার হয়। হ্যাঁ, সেটাই করব এখন থেকে। এটা আমি দেখি তোমাদের কালকে যে C++ এর উপরে ক্লাস নিব, ওটার কিছু শিট দিয়ে দিব। যতটুকু পড়াইতে পারি ঠিক অতটুকু শিট দিব, অথবা একটু বেশি দিয়ে দিলাম, তোমরা দেখে নিলা। তাহলে আমি চেষ্টা করব 40 মিনিটের মধ্যেই তোমাদের পড়াটা শেষ করতে। যদি একান্তই না হয় তাহলে আমরা আর 20 মিনিট সময় নেবো আর কি। মানে আমাদের এখানে 40 মিনিট টাইম দেয় না, আমরা ম্যাক্সিমাম ধরো 1 ঘন্টা করব। আর সিটা মূলত যেটা ছিল সবচেয়ে বেশি আর কি ভয়ানক আর কি, সত্য কথা যেটা, এটা আল্লাহর রহম আমরা মানে পেরে উঠছি। হয়তোবা তোমাদের কাছে স্যার মনে হচ্ছে যে আমাদের সির আরেকটা এক্সাম নিলে ভালো হয় যদি আরো পড়ানো নিব হয়ে আরো যায়। নিব, শুধু একটা না আরো নিব। এখন তোমাদের কাছে হয়তোবা মনে হচ্ছে যে আমি তো পারতেছি না। না, পারতেছি না, তুমি পারছো, তোমার সবই জানা আছে, জাস্ট শুধু কৌশলগুলো এখন শুধু তোমাকে জানতে হবে। বেশি ক্ষেত্রে স্যার ওই যে একটা আউটপুট দেখাইছিলেন না যে 41 আসছে, হ্যাঁ, এরকম ট্রিকি আউটপুট গুলো আমাদের হ্যাঁ, প্রবলেম হ্যাঁ, হয়, ট্রিকি আউটপুট গুলোই প্রবলেম। দেখাবো আমি। এবং এবং আজকে যেগুলো তোমরা শিখছো এখানে, দেখো আমরা কিন্তু ওই আগে যে পড়াগুলো পড়ে আসছি ওদেরই হেল্প নিছি, বাট এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওগুলো যদি তুমি না জানতো তাহলে কিন্তু এখানে তুমি এগুলো পারতা না। আর স্যার এক্সাম নিলে ভালো হয়, তাইলে নিজের কতটুকু গ্যাপ আছে বা কতটুকু আরো ইমপ্রুভ করা দরকার ওইটা বোঝা যায়। কিন্তু সমস্যা হলো তোমরা তো কয়েকজন পরীক্ষা দিচ্ছ, বাকিরা তো পরীক্ষা দিচ্ছে না। আবার কয়েকজনের মধ্যেও দেখলাম আমি তোমরা 2-1 জন হয়তো বা কপিও করছো, কিন্তু কপি করে তো লাভ নাই আসলে। ঠিক আছে, তোমরা বলতেছো পরীক্ষা আমি নিব, C++টা শেষ করি। C++টা শেষ করার পরে সি আর C++ সহ আবার একটা পরীক্ষা দিব। C++টা ধরো 1 সপ্তাহ লাগবে, 10 তারিখের আগে শেষ করে দিব ইনশাল্লাহ। তাহলে আমাদের মোটামুটি সি আর C++ থেকে যদি 12 মার্ক বা 15 মার্ক থাকে, ইনশাল্লাহ এটা মিস হবে না, আশা রাখতেছি আর কি। আর নেটওয়ার্ক, ডেটাবেস, ডেটা স্ট্রাকচার, এখান থেকে যদি তুমি 8-10 মার্ক পাও, তাহলে দেখবো তোমার 25 মার্ক অটো হয়ে যাবে। যে কোনো পরীক্ষায় বুয়েটে পরীক্ষা দিতে যাবো, দেখবো যে ইনশাল্লাহ তুমি 25 মার্ক পেয়ে গেছো। একবারে যদি আননোন বা আনকমন দেয়, তোমার ক্ষেত্রেও যা হবে ওই ডুয়েটের স্টুডেন্টের ক্ষেত্রে তাই হবে, ইকুয়াল, সমান হয়ে ডুয়েটের যাবে। যারা কম্পিটিশন করবে তাদের সাথে আমাদের কম্পিটিশনটা স্যার, তাদের সাথে কি আমরা পারবো? হ্যাঁ, অবশ্যই পারবা। তুমি যেগুলো শিখছো ওগুলো ডুয়েটের 120 জনের মধ্যে এখন পর্যন্ত যেটা শিখলা, 120 জনের মধ্যে 50 জনও পারবে না। এই 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 কয়েকটা কোডে যদি দেই এখন, ও পারবে না। ওরা, ওদের দৌড় আমার জানা আছে, খুব ভালো মতো জানা আছে। সবাই মনে করে যে সিএ খুব ভালো পারে, এত বেশি পারে মানে কল্পনার বাইরে, কিন্তু কিছুই বুঝে না। আচ্ছা, কামরুজ্জামান লিটনের বইটা পারলে পড়িও আর কি। বই আমি অনেক পড়ছি আসলে সি এর, তারপরেও অনেক গ্যাপ আছে এখনো। তো যত স্টাডি করবো তত শিখবা আর কি। আমার আচ্ছা, ঠিক কাছে স্যার আছে, ওই যে আজকে শেষ করে দেই মনে হয়, 11টা হয়ে গেছে। জি স্যার শেষ করে জি দিন। স্যার, শেষ করতে দেন। আর আর আজকে তো অনেক লম্বা ভিডিও, এই ভিডিওটা কি দিতে হবে? খুব সময় লাগে অনেক। ভিডিও না না দিলে কোনো স্যার সমস্যা? এটা না দিলে হবে স্যার, ভিডিও এটা মনে তো হয় লাগবে জানেন না। স্যার আর আপনার তোমরা কষ্ট তো হবে। আসলে যে কয়জন রেগুলার আছো সেই কয়জনই পরীক্ষা দিছো। আর বাকি আসলে ওরা ইরেগুলার, এখন ওরা তো আসলে অতটা অ্যাক্টিভ না। যাই হোক, তোমরা একটু অ্যাক্টিভ থাকো, ইনশাল্লাহ তোমরা চান্স হবে ইনশাল্লাহ। তোমরা স্যার অন্তত, আমরা আছি স্যার আপনার সাথে, আপনি আমাদের সাথে একটু থাকেন। আমি যখন সিলেবাসটা শেষ করব তখন বুঝবো যে কত বড় সিলেবাস, কত কি বাকি ছিল। এরকম এই 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 টপিক গুলো যদি কেউ না দেখে বা কেউ যদি ক্লিয়ার না হয়, ও যতই পড়ে যাক না কেন, ও কি পরীক্ষায় কি এটা কি মার্কস তুলতে পারবে? 10টা পরীক্ষা দিলেও তো স্যার মার্কস তুলতে পারবে না। আমি একটা লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে গত 2-3 বছর যাবত আমি মানে চাকরি মোটামুটি একটা প্রিপারেশন নিচ্ছি, কিন্তু মানে একা একা নিতে গিয়ে দেখা যায় হইতেছিল না। আর গাজীপুরে গিয়ে যে কোচিং করে তারপরে এক্সাম দিব ওইটাও সম্ভব হচ্ছিল না। তো আমি অনেকদিন আসলে খুঁজতেছিলাম, সৌভাগ্যক্রমে পেয়ে গেলাম, তো এখন মনে হচ্ছে ভালোই হবে। পাবা, ইনশাল্লাহ চান্স পাবা। ভাইভাতে চান্স পাবা। আর ভাইভাতে যখন ডাক আসবে তখন টিপস ট্রিক্স যা আছে সব দেখাই দেবো। অনেক ভাইভা দিচ্ছি, ওইটা নিয়ে টেনশন করার কিছু নেই। 15-16 মানে 20টার মতো, আমি নিজেও জানি না কতগুলো ভাইভা দিচ্ছি। তো কে হ্যাঁ কি স্যার, কি কোশ্চেন করবে, তোমরা শুধু কাজ করবা। তোমরা শুধু এতটুকু আমাকে মনে করো এনশিওর দিবা যে তোমরা নন ডিপার্টমেন্ট 40-এর মধ্যে 20 তুলতে পারছো। যদি স্যার নন স্যার 25, ননে ডিপার্টমেন্টে সমস্যা আমার নাই এখন আর স্যার। সমস্যা হয় না। নন তোমরা দেখা যদি যায় মনে এক্সাম করো দিয়ে যে দিচ্ছি। কোনো কারণে কোনো পরীক্ষায় ধরো যে 28 বা 30 তুলতে পারছো, ও তুমি মনে করো যে তুমি 80, মানে তুমি ফার্স্ট, ওখানে ফার্স্ট হয়ে গেছো। ওই ডুয়েটের ছেলেও পারবে না, কারণ ওরা ওখানে সব মানে পড়াশোনা করে কিন্তু ওই বেশি ঘোরাফেরা করে, ওইটুক পড়া দিয়ে হবে না। হয়তোবা তোমরা তোমরা পড়তে পারতেছো না এই জন্য ওরা পাচ্ছে, কিন্তু তোমরা যদি একটু খালি গুছাই উঠো তখন ওরা ডাউন হয়ে যাবে, ওরা পারবে না আর তখন।
তো তোমরা পড়ো, ইনশাল্লাহ কালকে থেকে আবার স্টার্ট হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। ইনশাআল্লাহ স্যার। জি স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।